আর এই ঘটনাটি ঘটেছিল ওনার দাদার বাবা, অর্থাৎ এই শাহিন ভাইয়ের মায়ের দাদার বাবা আর দাদার চাচা, অর্থাৎ ওনারা দুই ভাই ছিলেন, বড় বাবা আর বড় বাবার ছোট ভাই তার সাথে। তো এটা তো অনেক আগের ঘটনা, এখন থেকে যদি হিসাব করা হয় তাহলে 120, 30, 40 বছর আগের ঘটনা আর কি। ওই সময় ওই বড় বাবার বয়স ছিল 17-18 বছর আর ছোট ভাইয়ের বয়স ছিল আনুমানিক 13-14 বছর। বড় বাবার নাম রিয়াসত উল্লাহ আর ছোট ভাইয়ের নাম আসগর উল্লাহ। তো দাদাবাড়ির ঠিকানা তো আমরা প্রথম ঘটনায় বলেছি। এই দুই ভাই ওনারা গরু বিক্রি করার জন্য গরু বাজারে নিয়ে গেলেন। তখন তো যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না, পায়ে হেঁটেই সবাইকে যাতায়াত করতে হতো। বাজার ছিল বাড়ি থেকে প্রায় 8 থেকে 10 কিলোমিটার দূরে। বর্তমান হিসাবে এটা কোনো দূরত্বই নাই, কিন্তু তৎকালীন পায়ে হাঁটা পথ হিসাবে তো অনেক দূরত্ব। তারা খুব ভোরে গরু নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলেন, বাজারে পৌঁছেও গেলেন। তখনকার সময় কিন্তু নিজের গরু নিজেই ক্রয় বিক্রয় করতে হতো। এখনকার মতো এই গরু ছাগলের বাজারে আমরা যে দালালের দৌরাত্ম্য দেখি, তখন কিন্তু এরকম ছিল না। সারাদিন দর কষাকষি শেষ হলে একটা পর্যায়ে সেটি বিক্রি হয়ে গেল, বেশ ভালো দামে বিক্রি হলো। দুই ভাই খুশি মনে বাজার সওদা করতে লাগলেন। বাজার করতে করতে বেশ রাতই হয়ে যায়, ওনারা আসলে বুঝতেই পারেননি। তো বেশ রাত হয়ে যায়, তখনকার সময় রাত 8টা-9টা মানে তো অনেক রাত। এদিকে ওনারা বেশ ভালো দামেই তো বিক্রি করেছিলেন। বাজার শেষ করে বেশ পেট ভরে মিষ্টি মন্ডা খেয়েছেন। ওনাদের বয়স তো তখন খুব বেশি না। আর ওনারা ওই বাজারে ওই গরুটা বিক্রি করে যে টাকাটা পেয়েছেন ওনারা একটা ছোট ব্যাগে রাখলেন। ওই ব্যাগটা অনেকটা মোজার মতো, আমরা যে মোজা পরি না পায়ে, অনেকটা সেই মোজার মতো। ব্যাগের মুখে একটা ফিতা থাকতো, ফিতাটা একটু লম্বা হতো, সেই ফিতা ধরে একটু টান দিলে ব্যাগের মুখটা আটকে যেত। আবার মুখটা চওড়া করলে ফিতাটা একটু ভিতর দিকে ঢুকে যেত। এখনও কিন্তু এরকম কিছু কিছু ব্যাগ দেখা যায়। আর ফিতার লম্বা অংশটা দিয়ে ব্যাগটিকে কোমরের সাথে বেঁধে রাখা হতো, তার উপরে লুঙ্গি পরা হতো। বাইরে থেকে বোঝা যেত না যে টাকার ব্যাগ ভেতরে রয়েছে। হবিগঞ্জের স্থানীয় ভাষায় এই ধরনের ব্যাগকে নাকি টাকার ক্ষতি বলা হয়। খ তৈরশিকারে তি, ক্ষতি। তখনকার লোকজন টাকা রাখার জন্য এই ধরনের ক্ষতি ব্যবহার করত। তো ক্ষতিটার কথা আমরা কেন বললাম এটা একটু পরেই বোঝা যাবে। তো এই যে রিয়াসতুল্লাহ বড় বাবা আর ছোট ভাই, উনি তো ওনারা দুইজন বাজার শেষে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো দুই ভাই বিভিন্ন গল্প গুজব করতে করতে বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসার পর হঠাৎ করে বড় বাবার ওই টাকার ব্যাগ বা ক্ষতির কথা মনে হয় যে আসলে টাকাটা ঠিকঠাক মতো আছে কিনা। যখনই উনি হাত দিয়েছেন লুঙ্গির উপরে, উনি দেখেন কিরে এই পাশে তো নাই, আবার আর এক পাশে হাত দেয়, নাই। উনি বুঝতে পারলেন এই ক্ষতিটা তাদের সাথে নেই। তো বড় বাবা ভেবেছেন হয়তো বা এই ক্ষতিটা তার ছোট ভাইয়ের কাছে আছে। তখন ছোট ভাই আসগরুল্লাহকে জিজ্ঞেস করেন, হ্যাঁ রে আসগর, টাকার ক্ষতি কই, এটা কি তোর কাছে? তখন আসগরুল্লাহ বলেন, আমার কাছে হবে কেন বড় ভাই, এটা তোমার কাছে। গরু বিক্রি করার পর থেকে তো ওটা তোমার কাছেই ছিল, ভালো করে কোমর পরীক্ষা করে দেখো। তখন তো বড় বাবা আতকে উঠলেন যে রে সর্বনাশ হয়েছে রে, টাকার ক্ষতি তো বাজারে ফেলে আসছি রে, গরু বিক্রির টাকা কতগুলা টাকা রে, এখন কি করব। তো তখন তো অনেক রাত হয়ে গেছে, আবার এই বাজারে যাবেন এতটা পথ পাড়ি দিয়ে, অনেক সময় এমনিতেই রাত 8টা-9টার দিকে ওখান থেকে বের হয়েছেন। 8-9 কিলোমিটার বা 10 কিলোমিটারের মতো পথ ওনারা হেঁটেছেন, আবার এতটা পথ যাবেন, কারণ বাড়ির কাছাকাছি চলে আসছিলেন। তো এদিকে এতটা পথ হেঁটে যাওয়ার পরও এই ক্ষতিটা পাওয়া যাবে কি না তারও তো নিশ্চয়তা নাই। এদিকে এতগুলো টাকা, গরু বিক্রির টাকা, একটা গরু পালতে খাওয়াতে কি পরিমাণ কষ্ট করতে হয়, সন্তানের মতো করে লালন পালন করতে হয়। বড় বাবা তো কিছুতেই নিজের মনকে বোঝাতে পারছেন না। ছোট ভাইকে বললেন যে আরে এত কষ্টের টাকা এইভাবে তো ফেলে আসতে পারি না রে, চল আল্লাহর নাম নিয়ে হাঁটা দিই। তখন ওনারা দুইজন রওনা দিলেন। ওনার বিশ্বাস ছিল যে এটা ওনার সৎ উপার্জনের টাকা, কাউকে কখনো উনি ক্ষতি করেন নাই, কারোর সাথে এমন কোনো আচরণ করেন নাই যার কারণে তার ক্ষতি হয়েছে। সুতরাং তার টাকা এভাবে হারিয়ে যাবে নিশ্চয়ই আল্লাহ তাআলা এটা চাইবেন না। ভুল হয়ে যেতেই পারে, তারপরও খুঁজতে তো হবে। দুই ভাই মিলে রওনা দিয়েছেন। ওর একটা বিশ্বাস ছিল আল্লাহ নিশ্চয়ই টাকার যে ব্যাগ বা ক্ষতিটা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। তো দুই ভাই আবার বাজারের দিকে রওনা হয়েছেন। আবার হাঁটতে হাঁটতে অনেকটা পথ পাড়ি দিয়ে বাজারে পৌঁছালেন। গিয়ে দেখেন বাজারের লোকজন তো দূরের কথা, কুকুর বিড়ালও নেই।
এত রাত্রে থাকার কথাও না, তখন রাত অনেক বাজে, গা ছমছমে পরিবেশ, একদম ভুতুরে পরিবেশ। এমনি তো বাজার অনেক রাত, আর ওই বাজারে অনেক বড় বড় পুরনো গাছপালা ছিল, অনেক বড় বড় অশ্বত্থ গাছ, বট গাছ, করই গাছ বাজারের চতুর্দিক দিয়ে ছিল, এমনকি বাজারের মাঝেও ছিল। যেখানে সন্ধ্যার পরপরই লোকজন বাড়িতে চলে যায়, সেখানে তো এখন অনেক রাত, কেউ থাকার প্রশ্নই আসে না, দোকানপাট সব লাগানো। বড় বাবা খুব সাহসী মানুষ ছিলেন, কিন্তু এই ছোট ভাই আসগরুল্লাহ, ইনি ছিলেন বেশ ভীতু প্রকৃতির একজন মানুষ। তার বয়সও কম, ভীতু হওয়াটাই স্বাভাবিক। বড় বাবার বয়স এই 17 বছরের মতো, তবে বয়সের তুলনায় উনি বেশ বেশি সাহসী ছিলেন। তাছাড়া গ্রামের লোকজন কিন্তু একটু বেশি সাহসী হয়, কি পুরুষ কি মহিলা। তো তারা যে সমস্ত জায়গা থেকে জিনিসপত্র কিনেছিলেন, সে সমস্ত জায়গায় আগে গেলেন, খুঁজতে লাগলেন। আসগরুল্লাহ, যিনি ছোট ভাই, তিনি বড় ভাইকে তাকা দিচ্ছিলেন যে, বড় ভাই, লাভ নাই, মনে হয় কেউ পেয়ে নিয়ে গেছে। আমরা যখন যে সমস্ত জায়গায় গেছি তখন তো আরো লোকজন ছিল, তখন তো এই ক্ষতিটা নিশ্চয়ই অন্য কারো হাতে পড়ে গেছে, সে কি আর এখনো আছে? এর থেকে চলো চলে যাই। কিন্তু বড় বাবা এই রিয়াসতুল্লাহ, উনি নিজের মনকে বুঝ দিতে পারছিলেন না। উনি বললেন যে, না রে, খুঁজি রে খুঁজি, এত কষ্টের টাকা, এত পরিশ্রম করছি গরুটার পিছনে, এভাবে তো নিজের মনকে বুঝ দিতে পারি না, শেষ চেষ্টাটা করি আল্লাহর উপর ভরসা করে। তো ওনারা খুঁজতে খুঁজতে বাজারের শেষ মাথায় এমন একটা জায়গায় আসলেন, ওই জায়গার রাস্তাটা বেশ সরু ছিল, আশেপাশে খালের মতো ছিল, তার পাশেই একটা অনেক বড় গাছ ছিল আর কি। ওখানে যখন আসছেন তখন এমন একটা বিপদে পড়ছেন, এইটার জন্য ওনারা মোটেও প্রস্তুত ছিলেন না। ওনারা দেখলেন যে ওখানে একটা লাশ ওই রাস্তার আড়াআড়িভাবে শোয়ানো, আর ওনাদের যে টাকার ক্ষতিটা রয়েছে, এই ক্ষতিটা লাশের উল্টো পাশে, অর্থাৎ ওনারা লাশের যেই সাইডে আছেন তার ঠিক উল্টো পাশে। এখন সমস্যা হচ্ছে যে এই লাশটার পাশ দিয়ে যে ওনারা যাবেন সেটাও পারছেন না, কারণ রাস্তার দুই পাশ দিয়ে যাওয়ার কোনো উপায় নাই। যেতে হলে লাশের উপর দিয়ে যেতে হবে, গিয়ে ওই ক্ষতিটা আনতে হবে। আবার কোনো একটা লাঠি দিয়ে ওই ক্ষতিটা বাঁধিয়ে যে উপর থেকে নিয়ে আসবেন, এটাও সম্ভব না। মানে এমন জায়গায় এই ক্ষতিটা রাখা। তখন বড় বাবা বুঝতে পারলেন যে এটা একটা ফাঁদ, এই লাশের উপর দিয়ে গেলে তাদের বিশাল একটা ক্ষতি হতে পারে। তাই উনি ধারণা করলেন যে এই লাশটা চাচ্ছে যে ওনারা এই লাশটার উপর দিয়ে গিয়ে যেন ওই ব্যাগ বা ক্ষতিটা নিয়ে আসেন। এদিকে লাশের অবস্থা দেখে আসগরুল্লাহ, যিনি, তার তো ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা, ওই তো ভয়ে কেঁদেই ফেললেন। এটা সাদা কাফনে মোড়ানো লাশ সামনে রাখা, উনি তো ভয়ে ওনার বড় ভাই অর্থাৎ বড় বাবাকে জড়িয়ে ধরলেন। বড় বাবা আসগরুল্লাহকে সাহস দিয়ে বললেন, আরে ভয় পাবি না, আল্লাহ আছেন আমাদের সাথে। ছোট ভাইকে সাহস দিচ্ছিলেন যাতে সে ভয় না পায়। বড় বাবা কিন্তু সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, যে করেই হোক ব্যাগ উনি এটা নিয়েই যাবেন, এটা উনি রেখে যাবেনই না। লাগে এই পিশাচের সাথে উনি যুদ্ধ করবেন, মারামারি করবেন, তারপর এত কষ্টের টাকা, হক হালালি টাকা উনি ফেরত না নিয়ে যাবেন না। যত দোয়া দুরুদ জানতেন সব মনে মনে পড়ছেন। আর আসগরুল্লাহকে বললেন যে, শোন ছোট ভাই, যত দোয়া দুরুদ জানিস সব পড়তে থাক, আর চুপচাপ দাঁড়ায় থাক। একটা পর্যায়ে এই বড় বাবা কি করলেন, উনি দোয়া দুরুদ পড়তে পড়তে লাশটার দিকে এগিয়ে গেছেন। ওনার টার্গেট ছিল এরকম যে ওই ক্ষতি বা ওই ব্যাগটা যেখানে আছে, উনি লাশের উপর দিয়ে শরীরটাকে একটু ঝুঁকিয়ে ওনার হাতটা লম্বা করে নিতে পারবেন, এতটুকু দূরত্বে ছিল। উনি সত্যি সত্যি লাশটার কাছে গিয়েছেন, দেখছেন লাশটা নড়াচড়া করে কিনা। উনি ওই লাশটার উপরে গিয়ে ঝুঁকে পড়ে হাতটা দিয়ে ব্যাগটা ধরার সাথে সাথে মানে ছো মেরে নিয়েই উনি লাশের উপর থেকে সরে গিয়েছেন। উনি দেখলেন যে ওই লাশটা নড়াচড়া করছে না, একদম স্বাভাবিক হয়েই আছে ঠিক আগের মতো। উনি তখন ওই আসগরুল্লাহ ওনার ছোট ভাইকে বললেন, ছোট ভাই, আমার কোমরটা তুই শক্ত করে পেঁচিয়ে ধর, মাথাটা সামনের দিকে দিয়ে আমার কোমরটা 2 হাত দিয়ে জড়িয়ে ধর, আর আমার সাথে দৌড় দে, আর আল্লাহর নাম নে। ওনারা দৌড় দিয়েছেন। আর এই রিয়াসতুল্লাহ বড় বাবা উনি কি করেছেন, এক হাত দিয়ে ওই ছোট ভাই আসগরুল্লাহর মাথাটা আবার আর এক হাত দিয়ে মানে একটু চাপ দিয়ে ধরেছেন, এই কারণে যাতে করে ভুল করে হলে ওনার ছোট ভাই পেছন দিকে ঘুরে তাকাতে না পান, তাকাতে গেলে তো ওনার হাতে বেঁধে যাবে। ওনারা দিয়েছেন ওখান থেকে দৌড়। তো দৌড়াচ্ছেন, কতক্ষণ যে দৌড়িয়েছেন তা তো মনে নাই, মনে হচ্ছে অনন্তকাল ধরে দৌড়াচ্ছেন, পথ আর শেষ হচ্ছে না।
সোজা হয়ে দৌড়ালে কিন্তু অনেকক্ষণ দৌড়ানো যায়, কিন্তু একটু কুজো হয়ে রুকুর হালতে ওইভাবে আরেকজনের কোমর ধরে যদি দৌড়ানো হয় তাহলে কি ওইভাবে দৌড়ানো যায়? ছোট ভাইয়ের দৌড়াতে তো অনেক কষ্ট হচ্ছে, অর্থাৎ এই আজগরুল্লাহ দৌড়াতে তো অনেক কষ্ট হচ্ছে। তারপরেও ওনারা অনেকটা পথ যখন এগিয়েছেন তখন দেখতে পেলেন যে ওনারা ওনাদের পরিচিত রাস্তায় চলে আসছেন। তারপর এই বড় বাবা রিয়াসতুল্লাহ উনি ওনার ছোট ভাই আজগরুল্লাহর মাথাটার পাশ থেকে হাত সরিয়ে নেন এবং বলেন যে ছোট ভাই এবার হাত ছাড়, ইনশাল্লাহ এখন আর ভয় নেই, আমরা এখন বাড়িতে চলে যেতে পারবো। এরপর ওনারা পেছন দিকে তাকিয়েছিলেন, পেছনে আর কোনো কিছুই দেখেন নাই। এরপর ওনারা ঠিকঠাক মতোই বাড়িতে চলে আসেন, প্রতিমধ্যে আর কোনো সমস্যা হয় নাই। তখন তো প্রায় ভোর হয়ে গেছে যখন বাড়িতে ওনারা আসছেন, তখন ওনার মা ঘুমান নাই, কেননা 2 ছেলে গেছে এখনো বাড়িতে ফিরলো না, এত রাত হয়ে গেছে, ঘুমাতে পারবেন না। তো মায়ের মন তো আনচান করবেই। তো বাড়িতে যখন আসছেন ওনার মা জিজ্ঞেস করছে কি হয়েছে, সব কথা খুলে বলেন। তখন ওনার মা বলেন যে আসছিস তো তুই একটু গোসল করে তোরা ঘরে ঢোক, এটাই ভালো হবে, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো এরপর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। এই 2 ভাইয়ের কারোর কোনো জ্বর হয় নাই, অসুস্থতাও আসে নাই। ওনারা পরবর্তীতে জানতে পেরেছিলেন এই যেই লাশটা, এই লাশ বেশি এই পিশাচটা ছিল অত্যন্ত দুর্বল প্রকৃতির পিশাচ। বড় দাদা যে দোয়া দুরুদ পড়ছিলেন, এই দোয়া দুরুদের কারণে সে যে চোখ খুলে একটু নড়াচড়া করবে এই শক্তিটাও তার শরীর থেকে হারিয়ে গিয়েছিল। এই কারণে এ আর পিছু নিতে পারে নাই, নিছক ভয় দেখানোর জন্যই সে এই চেষ্টাটা করেছিল। আর ওই পথ দিয়ে আসলেই বড় দাদা আর ছোট ভাই এসেছিলেন, বা বড় বাবা আর ছোট ভাই এসেছিলেন, আর ওখানে ওটা পড়ে গিয়েছিল। ওই পথ দিয়ে লোকজন কম হাঁটে, তো হয়তোবা এই কারণে কারো নজরে পড়ে নাই। আর ওনারা তো রাতের বেলা ওই পথ দিয়ে এসেছিলেন, ওদিকে লোকজন কম হাঁটে, আর এই কারণেই লোকজন ওইটা খুঁজে পায় নাই। আর অন্ধকারের ভিতরে লোকজন দেখেও নাই, তখন তো আর এরকম আলোকিত ছিল, সব অন্ধকার ছিল। মানুষ কুপিবাতি নিয়ে হারিকেন নিয়ে চলাফেরা করতো আর কি। তো এভাবেই বড় বাবা এই রিয়াসতুল্লাহ আর ছোট ভাই আজমতুল্লাহ ওনারা এই ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আল্লাহর রহমতে ফেরত আসতে পেরেছিলেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন শাহিন ভাইকে, ওনার পাঠানো ঘটনার জন্য। আশা করি উনি আরও ঘটনা আমাদেরকে ইনশাল্লাহ পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি মোহাম্মদ সিয়ামুল ইসলাম। আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন আমাদের মডারেটর পরাণ ভাই, এবং পরাণ ভাইকে যিনি পাঠিয়েছেন তিনি একজন সৌদি প্রবাসী, তার নাম হৃদয় ভাই। তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন ঠিক সেইভাবে আমি ঘটনাটি বলার চেষ্টা করছি। ঘটনাটি 2014 সালের শেষের দিকে শীতকালের একটি ঘটনা। এক রাতে হৃদয় ভাই ও তার কয়েকজন বন্ধু মিলে রাত 12টার দিকে মাঠে গিয়ে মটরশুঁটি পুড়িয়ে খাচ্ছিলেন। অর্থাৎ গ্রাম অঞ্চলে কিন্তু অনেক সময় দেখা যায় যে রাতের বেলা সবাই আগুন জ্বালিয়ে মটরশুঁটি বা এই ধরনের মটরশুঁটি আলু পুড়িয়ে খাওয়ার একটা পরিবেশ কিন্তু গ্রামের মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক সেই সময় তাদের সাথে যোগ দেয় তাদেরই বড় ভাই মতিন, সবাই তাকে মতি ভাই বলেই ডাকে। তো হৃদয় ভাই যখন মতি ভাইকে বললেন, কি খবর ভাই, এত রাতে একা একা এদিকে আসলেন, ভয় পান না আপনি? তখন মতি ভাই বলল, নতুন করে কি আর ভয় পাবো, ভয় তো আগে থেকে পেয়ে আছি। সবাই তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিসের ভয়? তখন মতি ভাই বলল, আচ্ছা তোদেরকে এই ভয়ের রাতে এই নিরিবিলি পরিবেশে একটা ঘটনা বলছি, শোন। তখন মতি ভাই তার মতো করে ঘটনা বলা শুরু করলো। মতি ভাই বলছে, একদিন রাতে তিনি কারোর সাথে রাস্তা দিয়ে যাচ্ছিল এবং যাওয়ার সময় তিনি শুনতে পান যে রাস্তার ধারের এক বাড়ি থেকে চিল্লা পাল্লার আওয়াজ, অর্থাৎ বেশ চিৎকারের আওয়াজ। একজন উচ্চস্বরে হুমু আওয়াজ করে বলছে, আমারে স্যার সাইরা দে, আমার ভাই আসছে, আমারে নিয়ে যাইব, স্যার আমারে ভাইয়ের কাছে যাইতে দে। যেহেতু বাড়িটিও তার গ্রামের বাড়ি, সেহেতু বাড়ির মানুষজন তার পরিচিত ছিল, তাই সে কৌতূহলবশত বাড়ির মধ্যে ঢুকলেন আর দেখলেন একজন বাড়ির এই বাড়ির 2 জন মিলে একজনকে ধরে আছে আর তাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু 2 জন মিলে একজনকে আটকাতে পারছে না। তখন মতি ভাইকে দেখে তারা বলল যে, এ মতিন, ওরে জিনে ভর করছে, ওরা আটকাইতে পারতাছি না, তুই একটু ধরতো। তখন মতি ভাই দৌড় দিয়ে গিয়ে ওই রুগী জিন যাকে ধরেছে তাকে ধরে ফেলে। তখন ওই পজেস্ট ব্যক্তি মতি ভাইকে বলে,
তুই আমারে ধরিস না, আমারে ধরলে তোর অনেক ক্ষতি হইব, আমার ভাই কিন্তু তোরে দেখতেছে, ধরিস না আমারে, নিজের ক্ষতি নিজে ডেকে আনিস না। তবু মতি ভাই তাকে ধরে রাখে। একটু পর কবিরাজ আসে। কবিরাজ ঘটনা জানতে চাইলে ওই রোগীর দুলাভাই, অর্থাৎ যার উপর জিন ধরেছিল তার দুলাভাই বলল যে আসলে আমরা তো কিছুই বুঝতেছি না, রিক্সায় একসাথে আসতেছিলাম, হঠাৎ দেখি রিক্সা চলন্ত অবস্থায় রিক্সা থেকে লাফ দিছে, আর লাফ দিয়ে ফাঁকা মাঠের দিকে দৌড় দিছে। আমি কিছুই বুঝলাম না, আমিও তার পিছে দৌড়াইতে লাগলাম। দৌড়াইতে দৌড়াইতে গিয়া দেখি ঋষিপাড়া বট গাছে গিয়া দাঁড়াইছে, আর দাঁড়ানোর পর থেকে পরে কোনোভাবেই সেখান থেকে আনা যাইতেছিল না, অর্থাৎ তারে ওই জায়গাতেই মানে একেবারে। কবিরাজ আসার পর ঘটনা জানতে চাইলে ওই রোগীর দুলাভাই যে আছে সে বলল, আসলে তো বুঝতে পারছি না, রিক্সায় একসাথে আসতেছিলাম, হঠাৎ দেখি চলন্ত রিক্সা থেকে লাফ দিয়ে দৌড় দিল, আমি তার পিছু পিছু দৌড় দিলাম, গিয়া দেখলাম ঋষিপাড়া বট গাছের নিচে গিয়া দাঁড়ায় আছে, কিন্তু তারে সেখান থেকে টাইনা আনা যাইতেছে না। তারপর জোর করে আমারে ধইরা বাসায় নিয়ে আসছে, তারপর থেকে এই অবস্থা। তখন কবিরাজ নিজের মতো করে বিভিন্ন রিচুয়াল করে জিনকে রোগীর শরীর থেকে আটকে দিল, যাতে ওই জিন রোগীর শরীর থেকে পালাতে না পারে। তারপর জিন হাজির করানো হলো। তারপর তাকে জিজ্ঞেস করে যে তুই কে, তাকে এত কষ্ট দিচ্ছিস কেন? তখন জিনটা বলে, এই রুগী মানিকগঞ্জ সিংহাইর বাজার থেকে গরু কিনে নিয়ে আসছিল রাতের বেলা, সে সময় আমি ঋষিপাড়া বট গাছের মধ্যে ছিলাম, ওই গাছ আমার ঘর। তখন রাস্তায় গরুটা আমারে দেখা থাইমা গেছে, আর আগাচ্ছিল না, আমার দেখা আগাইতে পারতেছিল না, কিন্তু ওই লোক গরুটারে পিটাইতে পিটাইতে টানা হেঁচড়া করে নিয়ে যেতেছে। ওর তো বোঝা উচিত ছিল যে গরু আগাইতেছে না কেন, এত কষ্ট দিয়ে গরুটারে কেন নিয়ে এসে, ওইটা দেখে আমার খুব খারাপ লাগছে। তখন কবিরাজ বলল যে ও তো জানে না গরু কি দেখছে, তাই অজান্তে এই কাজ করছে, তুমি ওরে ছেড়ে দাও। আর জিন বারবার বলল যে আমি ওরে ছেড়ে যাবো না, কিন্তু কবিরাজ বারবার বলল যে তুই ওরে ছেড়ে দে। তখন মতি ভাইয়ের হাতে একটা পানির বোতল দিয়ে বলে যে আমি মন্ত্র পড়তে, মানে কবিরাজ বলে যে আমি মন্ত্র পড়তেছি, আর তুমি এই পানি ছিটাইতে থাকো আর মুখের দিকে। বারবার মতি ভাই পানি ছিটাচ্ছিল, কিন্তু ওই রোগী কোনোভাবেই মানে নিস্তেজ হচ্ছিল না, সে বারবার ছটপট করছিল, এবং ওই জিন বারবার বলতেছে আমি ওরা ছেড়ে আমি যাব না। তখন মতি ভাই তার গায়ে পানি ছিটা দিতে শুরু করে আবার। তখন সে জিন বলতে থাকে, যত কষ্ট দিবি দে, আমার গা জ্বলে যাক, তবু আমি যাব না। একটু পর ওই রোগী বেহুশ হয়ে যায়। সবাই ভেবে নেয় যে জিনটা চলে গেছে, তাই তারা রোগীকে ছেড়ে দেয়। তারপর সে মাটিতে শুয়ে পড়ে। ছেড়ে দেওয়ার ঠিক 5-7 সেকেন্ড পরে রোগী আবার উঠে দাঁড়ায়, তারপর একটা দৌড় দেয়। তখন মতি ভাই তার পেছন পেছন গিয়ে তাকে জাপটে ধরে, কিন্তু কিছুতেই আটকাতে পারছিল না। তার মানে এই জিন চলে যাওয়ার নাটক করে সবাইকে ফাঁকি দিয়ে রোগীকে নিয়ে যেতে চেয়েছিল। তখন সেই জিন মতি ভাইকে বলতে থাকে, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, আমারে ছেড়ে দে, নইলে তোর অনেক বড় ক্ষতি হইব। আমার ভাই কিন্তু দেখতেছে, সে তোরে ছাড়তো না, সে তোরে দেখে নিব। নিজের ভালো চাইলে আমারে ছাইরা দে, আমারে আমার ভাইয়ের কাছে যাইতে দে। মতি ভাই বলে যে তোর যা করার করিস, আমি তোকে ছাড়বো না। তখন পেছন থেকে বাকি লোকরা এসে তাকে ধরে ফেলে। জিন বলতে থাকে, তুই আমারে ছাড়লি না, দেখ দেখ আমার ভাই তোরে এবার কি করে। একটু পর কবিরাজ আবারও বিভিন্ন রিচুয়াল করতে থাকে। রিচুয়ালের এক পর্যায়ে জিনটা চলে যায়, রোগীর জ্ঞান ফেরে এবং অবস্থা মোটামুটি স্বাভাবিক লাগছিল। তার ঠিক আধ ঘন্টা পরে আবার সে ছোটাছুটি শুরু করে। তার মানে জিন আবার এসছে আর বলতেছে, আমি ওরে লইয়া যাবো, আমারে তাড়াইতে পারবা না। তখন কবিরাজ বলে, আচ্ছা তাহলে বল, কি করলে ওরে তুই ছেড়ে দিবি? সে বলে, আমি কোনো কিছুতেই যাব না, আমি গেলে ওরে নিয়েই যাবো। তারপর কবিরাজ বলে, এই রোগীকে এখানে কিছু করা যাবে না, আমার বাড়িতে নিয়ে চলেন। সবাই মিলে রোগীকে পাশের গ্রামে কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ কবিরাজের বাড়ি পাশের গ্রামে ছিল। তখন মধ্যরাত, কবিরাজ অনেক সময় অনেক রিচুয়াল করতে থাকতে শুরু করে, এবং রিচুয়াল করতে করতে রাত আরও গভীর হয়। তখন রোগী আপনা আপনি মাটিতে লুটিয়ে পড়ে, এবং কবিরাজ তার গায়ে হাত দেওয়ার পর বলে,
তুই যদি না যাস তাহলে আমি তোর বোতলে বন্দি করব। তারপর হঠাৎ করেই দেখা যায় যে এই জিনে ধরা রোগী তার আস্তে আস্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সবাই অবাক হয়ে যায়, সবাই কেউ ভাবতে পারছিল না যে হঠাৎ করে তার নিঃশ্বাস কেন বন্ধ হয়ে গেল। তারপর দেখা গেল যে রোগী মারা গেছে। সবাই বেশ আচমকা এবং প্রচণ্ড ভয় পায় যে হঠাৎ করে কিভাবে এত সহজে একটা মানুষ মারা যেতে পারে। তারপর কবিরাজ চোখের সামনে জিনটাকে বোতলের মধ্যে বন্দি করে, কিন্তু দুঃখের বিষয় ছিল জিনটাকে বোতলের মধ্যে বন্দি করার পরেও ওই রুগীটাকে আর বাঁচানো যায় নাই, ওই রুগীটা মারা যায়। তারপর পুরো গ্রামে শোক নেমে আসে। তারপর ওই রুগীর মানে ওই জিনে ধরার লোকটির জানাজা হয়, তারপর তাকে কবর দেওয়া হয়। আসলে ব্যাপারটা কেউ বুঝতে পারছিল না যে কেমন করে এই ধরনের ঘটনা চোখের সামনে ঘটলো, এবং সেই রুগী যে মারা যাবে কেউ কল্পনাও করতে পারেনি। তো এরকমভাবে 1 সপ্তাহ চলে যায়। 1 সপ্তাহ পরে মতিন ভাই ঢাকা থেকে একটা রাতে গ্রামে ফিরছিলেন। তো তিনি সিংগাইর বাস স্ট্যান্ড থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। তখন দেখেন যে কোনো রিক্সা নাই, কোনো যানবাহন নাই। তাই সে পায়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দেন। তাদের গ্রামের নাম ছিল দাসের হাটি গ্রাম। তিনি যেই মেইন রোড দিয়ে ঘুরে যাবেন, সেই মেইন রোড দিয়ে মানে গেলে তার তাড়াতাড়ি হবে। তাই সে মেইন রোড দিয়ে ঘুরে মানে মেইন রোড দিয়ে না গিয়ে মেইন রোড দিয়ে ঘুরে যায় এবং একটা লোকাল রাস্তা দিয়ে শর্টকাট নেন, যাতে তার বাড়ি তাড়াতাড়ি পৌঁছাতে পারে সে। এবং সেই রাস্তা দিয়ে দাসের হাটি আসার আগেই তালপট্টি 3 রাস্তার মোড় এলাকার পাশে আলম মার্ডার নামে একটা ব্রিজ আছে। ব্রিজটা নির্মাণের সময় সেখানে আলম নামের একটা লোককে মার্ডার করা হয়। তারপর থেকে সেই ব্রিজের নাম আলম মার্ডার ব্রিজ। তো আস্তে আস্তে যখন তিনি তালপট্টির 3 মাথা রাস্তার কাছাকাছি আসেন, তখনই মোবাইলের ঘড়িতে তাকিয়ে দেখে রাত 2টা বাজে। তিনি আপন মনে গান গাইতে গাইতে রাস্তায় হাঁটছিলেন। আলম মার্ডার ব্রিজের কাছাকাছি আসার পর হঠাৎ তিনি খেয়াল করলেন ব্রিজের উপরে বিশাল আকৃতির একটা অবয়ব দাঁড়িয়ে আছে, যার 2 পা ব্রিজের 2 রেলিংয়ে দেওয়া, অর্থাৎ ব্রিজের 2 রেলিংয়ে 2 পা দেওয়া, এরকম একটি দৃশ্য সে দেখতে পায়। ব্রিজ পার হইতে হইলে তার যেটা করতে হবে, ওই অবয়বের 2 পায়ের মাঝখান দিয়ে যেতে হবে। ততক্ষণে মতি ভাই বুঝতে পারছেন যে তিনি ভয়ানক কোনো জিনের পাল্লায় পড়ে গেছে। তখন ওই অবয়বটা মতি ভাইকে উদ্দেশ্য করে বলে, কিরে মতই না, কদিন থেকে তোর খোঁজে আইছিলাম, আজকে তোর দেখা পাইলাম, আয় বাড়ি যাবি না, আমার নিচ দিয়া যা। তখন মতি ভাই বলে, না আমি যাব না। তখন অবয়বটা আবারও বলে, আমার হাত থেকে তোর নিস্তার নেই, তোর জন্য আমার ভাইটারে হারাইছি আমি। সেদিন তুই আমার ভাইরে ছাইরা দিলে আজও আমার কাছে থাকতো। কবিরাজ ওরে আটকায় রাখছে, কই রাখছে তাও আমি জানি না। এসব শুনে মতি ভাই বুঝে যায় সেই জিন যার ভাইকে সেদিন তার কবিরাজ বোতলবন্দি করছিল আর কি। গ্রামের লোক হওয়ায় তিনি তেমন ভয় পেলেন না, কারণ মতি ভাই বেশ সাহসী ছিলেন। কিন্তু এটা বুঝে গেছে যে এখানে থাকলে তার ক্ষতি হতে পারে, তাই তিনি আল্লাহু আকবার বলে পিছনের দিকে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে আবার সে তালপট্টিতে ফিরে আসে। সেখান থেকে তিনি অন্য রাস্তা ধরে আবার বাড়ির দিকে রওনা দেন। যদিও একটু ঘুরে যেতে হবে, তবুও তিনি যাচ্ছিলেন এই রাস্তায়, কারণ তিনি বুঝে গিয়েছিলেন ওই ব্রিজ পার হতে দেবে না, ওই জিনটা তাকে পার হতে দেবে না। যেতে যেতে রাস্তার কয়েকটা তাল গাছ পড়ে এবং রাস্তার 2 পাশে সারি সারি তাল গাছ, এবং তাকে কয়েকটা তাল গাছ পাড়ি দিতে হবে। তারপরেই তার গ্রামের বাড়ি। মতি ভাই একটু ভয়ে ভয়ে রাস্তা হাঁটছিলেন, বাড়ি গুটি গুটি পায়ে আস্তে আস্তে হাঁটছিলেন। বাড়ির আগে তাল গাছের আগে একটা বাড়ির আগে একটা বাঁশঝাড়, তার আগে একটা ওই তাল গাছের সারি। তিনি এখন তাল গাছের সারি পার হচ্ছেন। তখন তিনি খেয়াল করেন যে বাজার থেকে একটা মহিলা কান্না করতে করতে রাস্তা পার হয়ে মাঠের দিকে যাচ্ছে। আর মহিলা মাঠের দিকে যাচ্ছিল, ঠিক সেই সময় মনে হচ্ছিল যে ওই মাঠের সামনে একটা বিলের মতো জলাশয় দেখা যাচ্ছে। মতিন ভাই ভাবেন হয়তো এখানকার বা কোনো বাড়ির মহিলা মানে কোনো কারণে হয়তো বা ওই মাঠের দিকে যাচ্ছেন, এবং মাঠের সামনে একটা যে জলাশয় দেখতে পাচ্ছিলেন, তিনি খেয়াল করলেন যে ওই জলাশয় হয়তো বা কোনো কাজ আছে, এই কারণে সে ওই জলাশয়ের দিকে যাচ্ছে। কিন্তু তিনি খেয়াল করলেন যে না, ওই মহিলাটি থেমে গেছে। ওই থেমে গিয়ে কান্না করতেছে হাউমাউ করে, এবং কান্নার শব্দে মতি ভাই তাকে ডাক দেন। তারপর বলে যে
কে আপনি, এত রাতে কান্না করতেছেন? কিন্তু মহিলা উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে সামনের দিকে আবার হাঁটা দেয়। মতি ভাই আবার সেই মহিলার পিছু নেয় এবং পিছু নেওয়ার পরে মতি ভাই ওই মহিলার ঠিক পিছে পিছে হাঁটতে লাগলেন। তার আসলে অন্য কিছু খেয়াল ছিল না। সে হিপনোটাইজের মতো, মন্ত্রমুগ্ধের মতো মেয়েটির মানে ওই মহিলার পিছে পিছে হাঁটতে লাগলেন। এবং এক পর্যায়ে হাঁটতে হাঁটতে তিনি খেয়াল করলেন, যখন তার হুঁশ আসলো, যে তিনি প্রায় 2-3 কিলোমিটার দূরে চলে আসছে। আর জায়গাটা দেখে তিনি চিনে ফেলেন যে এটা আখতারের ডাঙ্গা এলাকা এবং এই এলাকায় অনেক ভূতরে কাহিনী আছে এই এলাকাটাকে নিয়ে। তো সে বুঝতে পারছিল না সে কি করবে। তো এই জায়গায় একটা অনেক পুরাতন গাব গাছ ছিল। তিনি দেখেন যে ওই মহিলাটি টিকটিকির মতো হেঁটে হেঁটে সেই মানে এই গাছের একেবারে মগ ডালে উঠে গেছে। তারপর সেই ডালের উপর মানে শরীর পেঁচিয়ে কেমন জানি ফাঁস দেওয়ার মতো ঝুরে পড়ল। তারপর তার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আজ তোরে পাইছি রে, আজ তোর বাঁচন নাই। কি ভাবছস অন্য রাস্তায় আইলেই বাইচা যাবি? এইসব দেখে মতিন ভাই প্রাণপণে দৌড় দেয়। তিনি বলতে পারবেন না যে তিনি কতক্ষণ দৌড় দিছিলেন। এবং সে দৌড়াতে দৌড়াতে একটা সময় মানে সে জানে যে দৌড়াতে দৌড়াতে তার পিছনে তাকানো ঠিক হবে না। সে দৌড়াচ্ছিলেন কিন্তু একবারও পিছনে তাকায়নি। কিন্তু একটা সময় তার মনে হলো যে ওই অবয়ব মহিলাটি তার পিছু পিছু আসছে কিনা দেখা দরকার। তাই সে মনের ভুলে পিছনের দিকে তাকালেন। তাকানোর পর দেখলো যে ওই ব্রিজে দেখা যে অবয়ব আছে, ওই অবয়বটা তার পিছু পিছু বাতাসে ভেসে আসছে, আর মহিলাটাও দৌড়ে দৌড়ে তার পিছু পিছু আসছে। সে ভাবছিল হয়তোবা এখনই তাকে ধরে ফেলবে। তিনি আরো জোরে দৌড়ানোর চেষ্টা করেন। তারপর তিনি খেয়াল করলেন যে সামনেই তার বাড়ি দেখা যাচ্ছে। তারপর সেই বাড়ির সামনে গিয়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। তার চিৎকারের শব্দে তার মা ও তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তারপর তারা বাইরে এসে তাকে এই অবস্থায় দেখে। তারপর তার হুঁশ আসলে তিনি এই ঘটনা সবার সাথে শেয়ার করেন। তারপর এলাকার হুজুর তাদের সাথে কথা বলে তিনি এর ট্রিটমেন্ট করান। তো এই ছিল একটি ঘটনা তিনি আমাদেরকে শেয়ার করেছেন। আমাদের মনে আছে 182 নম্বর এপিসোডে আমি ইফতি নামের একজনের ঘটনা শেয়ার করেছিলাম, যারা 4 বন্ধু মিলে বাজার থেকে বাসায় যাওয়ার পথে শয়তানের মায়াজালে ফেসে গিয়েছিল। সেই 4 বন্ধুর ঘটনা শেয়ার করেছিলাম। আপনাদের কি মনে আছে? তো যে ঘটনা আমাকে পাঠিয়েছিল তিনি সেই ঘটনার প্রথম অংশ সেইবার পাঠিয়েছিল, কিন্তু এই ঘটনাটির প্রথম অংশ প্রচার হওয়ার পরে দ্বিতীয় অংশ পাঠানোর জন্য আমি তার সাথে কথা বলি। তারপর সে ব্যস্ততা রেখে দ্বিতীয় অংশটি আমাদের জন্য পাঠিয়ে দেয়। আজকে সেই দ্বিতীয় অংশ আমি আপনাদের সামনে শেয়ার করছি। আর আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য প্রথম অংশের কিছু ঘটনা আমি আপনাদের বলছি, যাতে আপনারা মনে করতে পারেন। ইফতি লিখেছিল যে তারা 4 বন্ধু মিলে যখন বাজার থেকে বাসায় যাচ্ছিল তখন তারা শয়তানের মায়াজালে ফেসে যায় এবং তারা একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এবং তারা পরবর্তী জানতে পারে এরকম কোনো বাড়ি ওখানে থাকার কথা না, কিন্তু তারা বাড়িতে বেশ কিছুক্ষণ ছিল এবং বাড়ির মধ্যে কিছু ভীতিকর পরিস্থিতি তাদের সাথে সৃষ্টি হয়, যার কারণে তারা বাড়ির থেকে বের হয়ে বাসার দিকে দৌড় দেয়। তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুৎ চমকাচ্ছিল, এবং এই বিদ্যুৎ চমকানো অবস্থায় তারা দেখতে পায় একটি বট গাছের নিচে, অর্থাৎ বাড়ির সামনে একটি বট গাছের নিচে একটি বৃদ্ধা মহিলা রক্তাক্ত একটা মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই অবস্থা দেখে তাদের মধ্যে একজন অজ্ঞান হয়ে পড়ে যায়। আপনাদের কি মনে পড়ছে? প্রথম অংশটুকু ছিল এরকম। এখন দ্বিতীয় অংশ তিনি আমাদেরকে পাঠিয়েছেন, আমি তার মতো করেই ঘটনা বলছি। সেই বুড়ির হাতে থাকা মানুষের কাটা মাথা আমাদের দিকে তাকিয়ে হাসির সুরে বলছে, বাঁচতে চাইলে দৌড় দে, বাঁচতে চাইলে পালা, আর জোরে অট্টভাবে হাসছে। সাকিবও এসব দেখে রকির মতো বেহুশ হয়ে গেল। আমি তখন 3 বন্ধুর দিকে তাকিয়ে আছি। এর মধ্যে সাকিব আর রকি বেহুশ, আর বাকি আমরা 2 বন্ধু। আমরা কি করব বুঝতে পারছিলাম না, আর এসব দেখে আমাদের মাথা ঘোরাচ্ছে। ঠিক তখনই
এই বুড়িটি বাতাসের বেগে আমাদের কাছে ছুটে আসলো। এরপর আমার বাম হাত দিয়ে আমার গলা ধরে শূন্যে তুলে ধরলো। তখন আমার মনে আছে আমি একদম নিস্তেজ হয়ে যাচ্ছিলাম, আমার শরীরে এক বিন্দু পরিমাণও শক্তি নেই। চিৎকার করা বা হাত নড়ানোর ক্ষমতা আমার ছিল না। আর একবার ওই বুড়ির মুখের দিকে তাকিয়ে দেখলাম কুচকুচে কালো মুখ আর ভয়ানকভাবে হাসছে। আমার মনে হচ্ছিল আমি হয়তো মরে যাচ্ছি। আর চোখ লেগে আসলো, তারপর আর কিছু মনে নেই। চোখ খুললো 2 দিন পর হাসপাতালের বেডে। হাসপাতালের ঘড়িতে তাকিয়ে দেখি রাত 2:38। তখন আমি প্রচণ্ড অসুস্থ এবং আমার শরীর প্রচণ্ড ব্যথা। সব কিছু মনে করার চেষ্টা করলাম, কি হয়েছিল আমার সাথে, আমি এখানে কিভাবে আসলাম, কে নিয়ে আসলো। একটু পর দেখি আমার বড় ভাই সুমন আমার কাছে আসলো। আসার পর আমাকে বলল, কিরে তুই ঠিক আছিস? তখন আমি আমার বড় ভাই সুমনকে বললাম, হ্যাঁ ভাই আমি ঠিক আছি। আমি এইভাবে কিভাবে আসলাম এখানে, কিভাবে আসলাম, আর আমার বাকি বন্ধুরা কোথায়, ওরা ঠিক আছে তো? তারপর দেখি ভাইয়া চুপচাপ আছে, কথা বলছে না। আমি তখন আরও ভয় পাচ্ছি আর আমার টেনশন হচ্ছিল বাকি বন্ধুদের নিয়ে। এমন সময় পাশের বেডে থাকা একটা বয়স্ক মানুষ আমাকে বলল, আপনি কার সাথে কথা বলছেন এত রাতে? নিজে নিজেই কথা বলছেন নাকি? আমি ওই মানুষটার কথা শুনে ভাইয়ার দিকে তাকাই, দেখি ভাইয়া নাই। কোথায় গেল ভাইয়া? আমি জোরে জোরে ডাক দিলাম কিন্তু কেউ আসলো না। তখনই মনে পড়ল, আরে আমার ভাই তো ইতালিতে থাকে, তার তো আরও 1 বছর পর দেশে আসার কথা, তার তো এখানে আসার কথা না। তাহলে কে আসলো? আমি কার সাথে কথা বললাম? আমি কি স্বপ্ন দেখছি? ঠিক সেই মুহূর্তে হাসপাতালের ওই রুমে প্রচণ্ড হাসির শব্দ শুনতে পাইলাম, যে হাসির শব্দ আমি বটগাছের সামনে শুনতে পেয়েছিলাম। আর এই হাসি খুবই বাজে হাসি। হাসপাতালের এত বড় রুমে আমি ছিলাম, মানে হাসপাতালে এই বড় রুমে শুধুমাত্র আমি আর ওই বৃদ্ধ মানুষটি ছিলাম। দুজনেই শুনলাম এই হাসির শব্দ। তারপর আমি বৃদ্ধর দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম না কি করব। তারপরে দেখি যে ওই বৃদ্ধ আমার দিকেও তাকিয়ে আছে। আমার তখন ওই লোকটাকে মানুষ বলে মনে হচ্ছিল না। তারপর জোরে চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার সাথে সাথে 2জন নার্স আর একজন ডাক্তার এসে বলল, আপনার কি হয়েছে, আপনি চিৎকার করলেন কেন, আর আপনার সেন্স ফিরল কখন? এই কথা বলতে বলতে আমাকে শান্ত করলো। তারপর একটা ঘুমের ইঞ্জেকশন দিল। আর ঘুমের ইঞ্জেকশন দেওয়ার অবস্থায় আমি দেখি আমার বাবা আর আমার ছোট কাকু আমার কাছে আসছে এবং তারা আমাকে দেখে খুব খুশি হয়েছে। তারা ভাবলো যে আমি হয়তো বা ঠিক হয়ে গেছে, আমার জ্ঞান ফিরেছে। তাদের সাথে আমি 2 মিনিট কথা বললাম। তারপর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কারণ আমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছিল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল 9টা বাজে ঘুম থেকে দেখতে পাই আমার মা আমার পাশে বসে আছে। আমি মাকে বললাম, মা আমার সাথে কি হয়েছে, আমি এখানে কেন, কিভাবে আসলাম? তারপর মা আমাকে বলল, তুই কোনো কিছু দেখে ভয় পেয়েছিস, তুই অজ্ঞান হয়েছিলি, তারপর তোকে আমরা পেয়ে এখানে নিয়ে আসি। আমি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে বলতে শুরু করলাম যে আমি এই কারণে ভয় পেয়েছি, আমি এই জিনিস দেখেছি। আমার এই অবস্থা দেখতে অনেকে হাসপাতালে আসলো। আমি আমার মাকে বললাম যে মা, আচ্ছা ভাইয়া আসবে কবে? মা বলল যে এখন 1 বছর পরে। তারপর আমার গত রাতের হিসাব মিলে গেল যে আসলে ভাইয়ার রূপ নিয়ে যে এসেছিল সে আসলে ভাইয়া না, সে অন্য কেউ, কোনো অশরীরই। তারপর আমার মাকে জিজ্ঞেস করলাম, মা আমার বাকি বন্ধু সাকিব, অভি আর রকি কই? মা বলল যে ওরা ঠিক হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, শুধুমাত্র তুই সুস্থ হসনি, তোর আঘাতটা বেশ জোরালো। তারা বেশ ভালোই আছে, ওরা তোকে দেখতে চায়, যে কোনো মুহূর্তে তোকে দেখতে আসবে। তখন আমি মনে মনে বললাম, আলহামদুলিল্লাহ তাদের কোনো ক্ষতি হয়নি। তো এর মধ্যে দেখি আমার 3 বন্ধু আমাকে দেখতে এসছে। তারপর আমাকে দেখে তারা জড়িয়ে ধরলো। তারা বললো যে আমরা সবাই ভালো আছি, আমার জন্য টেনশন করিস না। তখন আমার মনে হচ্ছিল, যাক আমার আর কোনো টেনশন নেই, আমরা তো সবাই এখন ঠিকই আছি। তারপর আমি বাবাকে বললাম, বাবা আমি আর হাসপাতালে থাকবো না, আজকেই বাড়ি যাব। তারপর ডাক্তার বললো যে না, আজকে বাড়ি যাওয়া যাবে না, তোমাকে কালকে বাড়ি যেতে হবে। আজকে কিছু টেস্ট আছে, টেস্ট করে তারপর কালকে তোমাকে ছেড়ে দেবো। কিন্তু আমি তো নাছোড় বান্দা, আমি বাড়িতে যাবই। তারপর আমার বাবা কোনো রকম ডাক্তারকে বুঝিয়ে আমাকে বাড়িতে নিয়ে গেল। বিকেলে বাড়িতে এলাম। তারপর আমি আর সাকিব বাইরের মাঠের দিকে হাঁটতে লাগলাম, কারণ শরীর অনেক দুর্বল হলেও আমার মনে হচ্ছিল হাঁটাহাঁটির প্রয়োজন। আমি হাঁটছি, সাকিব আমাকে ধরে ধরে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দেখি মাঠের মধ্যে রকি আর অভি বসে আছে। ওদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাদের কি কি হয়েছিল, এই জিনিসগুলো আবার একে অপরকে জিজ্ঞেস করলাম।
এমন সময় একটা বিড়াল এসে আমাদের সামনে এমনভাবে বসে তারপর লাফ দিয়ে চারদিকে এমনভাবে ঘোরা শুরু করলো, মনে হচ্ছিল যে আমি ওই বিড়ালের অনেক বড় ক্ষতি করে ফেলেছি। আমাদের দিকে এমন হিংসাত্মক দৃষ্টিতে বিড়ালটি তাকিয়ে থাকলো। তারপর আমরা ব্যাপারটি ভালো মতো নিলাম না, কারণ আমাদের পক্ষে ভালোভাবে নেওয়া সম্ভব না। তারপরে একে অপরকে বললাম, আজকে আমরা সন্ধ্যার আগে বাড়িতে চলে যাই, আজকে আর সন্ধ্যার পর বেরোনোর কোনো দরকার নেই। তারপর আমি সেখান থেকে বাড়িতে চলে আসলাম। আমি সন্ধ্যায় দাদুর পাশে বসে টুকটাক গল্প করছি, এমন সময় মাথায় আসলো দাদুকে বলে দেখি ওই ঝড়ের রাতের কথা। দাদুকে বললাম, আচ্ছা দাদু, আমরা যে পথে বাজারে যাই ওই রাস্তার পাশে কি কোনো বাড়ি ছিল, বা কোনো বাড়ি এখনো আছে বড় জমিদার বাড়ির মতো দেখতে? আমার এই কথা শুনে দাদু থতমত খেয়ে গেল। তারপর দাদু আমাকে বলল যে, তুই ওই বাড়ির কথা কিভাবে জানলি? সত্যি করে বলতো, কি হয়েছিল ওই বাড়ির মধ্যে? তারপর আমি আমার দাদুকে ঘুরে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বললাম, এবং আমার বন্ধুর সাথে কি কি হয়েছিল সবই খুলে বললাম। তারপর আমার কাছ থেকে সবকিছু শুনে আমার দাদু ওই বাড়িকে নিয়ে কিছু কথা বলতে শুরু করলো। আমার দাদু বলছে তখন যে, আমার দাদুর বয়স যখন 10-11 বছর, তখন আমার দাদুর যে বাবা, সে নাকি বারবার নিষেধ করতো যে ওই বাড়ির আশেপাশে না যেতে। ওই বাড়ির বেশ সামনে একটি মাঠ ছিল, এবং ওই মাঠে ছেলেপুলে বিকেলবেলা খেলাধুলা করতো। সেখানে আমার দাদু গিয়েও খেলাধুলা করতো। কিন্তু আমার দাদুর বাবা সব সময় বলতো, এবং মুরব্বীরা সব সময় বলতো নাকি যে ওই বাড়ির আশেপাশে যেন কোনোভাবেই না যাওয়া হয়, মাঠে যাবি আর মাঠ থেকে বাসায় আসবি, ওই বাড়ির রাস্তা দিয়ে যাতে মাঠে যাওয়া না হয় এবং মাঠ থেকে ফেরা না হয়। তো এরকমভাবে আসলে ওই মাঠের সামনে যে বাড়ি, অর্থাৎ ওই বাড়িটিতে যে কি রয়েছে আসলে সেটা কেউই জানে না। সবাই এটুকু জানতো যে ওই বাড়িতে কোনো সমস্যা আছে, ওই বাড়িতে অশরীরীর কোনো সমস্যা আছে। তো একদিন রাতে আমার দাদু ঘুমাতে যাবে এমন সময় গ্রামের মানুষের চেঁচামেচি শুনতে পেল। তখন দাদুর বাবা আমার দাদু আর তার মাকে বলল যে, তোমরা থাকো, আমি দেখে আসি। তো আমার দাদার বাবা গিয়ে দেখলো যে 2টা ছেলের লাশ ওই বাড়ির সামনে পাওয়া গেছে। আর যেভাবে মারা হয়েছে, ক্ষতবিক্ষত লাশ, যেটা মানুষের পক্ষে এত নৃশংস হত্যা কোনোভাবেই সম্ভব না। ওই লাশগুলো পাওয়া যায় জমিদার বাড়ির ঠিক পেছনে খেলার মাঠের সামনে। লাশ ছিল ক্ষতবিক্ষত খাওয়া, জন্তু জানোয়ার খুবলে খেলে যেরকম দেখায় ঠিক সেরকম। এই ঘটনা নিয়ে গ্রামে প্রচুর আলোচনা হয়, সবাই আতঙ্কে পড়ে যায়। কেউ ভাবছে এই বাচ্চাদের কে মারবে, বাচ্চাদের সাথে কার এত শত্রুতা? আর গ্রামে যদি কোনো জন্তু জানোয়ার থাকতো তাহলে তো আমরা জানতাম। আর তারপর গ্রামের প্রায় 20 জনের উপর বেশিরভাগ মানুষ একটি স্বপ্ন দেখলো, আর স্বপ্নে দেখলো যে একটি কালো বুড়ি তাদেরকে বলছে, তোর ছেলেদের সামনে রাখ, আর কখনো আমার বাড়ির সামনে যেন খেলতে না আসে। ওরা বেশ বিরক্ত করেছে আমাকে। এসব দেখে সবাই বুঝতে পারলো যে ওই বাড়ির যে অশরীরী, সেই কোনো ক্ষতি করেছে। পরের দিন সবাই সচেতন হয়ে গেল, আর কেউ এই মাঠে খেলতে যেত না। ওই বাড়ির আশেপাশে তো দূরে থাক, ওই বাড়ির 1 মাইল দূরে কেউ যেত না। তারপর সবাই সিদ্ধান্ত নিল এইভাবে তো চললে হবে না। তারপর গ্রামের মানুষ একজোট হয়ে ওই বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল। তারপর সবাই এক হয়ে একটি দিন ওই বাড়িটিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল। কালের পরিবর্তনে সেই জায়গায় এখন জমির চাষ হয়, অর্থাৎ কৃষির জমির চাষ হয়, আর আশেপাশের রাস্তা সব পাকা। সবাই ওই রাস্তা দিয়ে বাড়িতে যায়, কিন্তু গভীর রাত হলে ওই রাস্তা দিয়ে আর কেউ বাড়িতে যায় না। এই কথা শুনে আমার মা আমাকে খেতে ডাকলো। আমি তখন খেতে গেলাম, আর তারপর ভাবলাম যে কালকে আমার বন্ধুদের গিয়ে ওই ঘটনা সবাইকে জানাবো। পরের দিন আমি আমার বন্ধু সাকিব, ববি আর রকিকে বললাম যে আমার দাদু এই বলেছে। তারপর সবাই ব্যাপারটি জানতে পারলো। আসলে আমাদের গ্রামের মুরব্বীরা সবাই ব্যাপারটি জানতো, কিন্তু আমাদেরকে বলেনি, কারণ আমরা যদি ভয় পেয়ে যাই,
শুধুমাত্র এতটুকু বলতো যে রাত হলে ওই রাস্তা দিয়ে যাতে কোথাও যাওয়া না হয়, কিন্তু আমরা এই কথা শুনিনি। তো এই ছিল ঘটনা। এখন তারা 4 বন্ধু একসাথে আছে, সুস্থ আছে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মার্জিয়া মেহেজাবিন। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা কিছুদিন আগে ট্যুরে যাওয়ার সময় এক আঙ্কেলের সাথে পরিচয় হয়। সে আঙ্কেলের কাছ থেকে সংগ্রহ করেছিলাম। তো চলে যাই আঙ্কেলের ঘটনায়। আমি ব্যক্তিগতভাবে বেশ ভ্রমণপ্রিয় মানুষ, তাই কিছুদিন আগে ভেকেশনের জন্য আমরা 3-4 জন কাজিনরা মিলে প্ল্যান করি ট্রেনে করে চট্টগ্রাম ট্যুরে যাব। আমরা 4 জন ছিলাম, তবে আমাদের একটা ভাগ্নেও সাথে যাবার জন্য আবদার করে, তাই ওকে সহই ভ্রমণের দিন সন্ধ্যার দিকে আমরা কমলাপুর রেল স্টেশনে যাই। সেখানে গিয়ে আমরা ঠিক রাত 10:30টার একটা লোকাল ট্রেনের টিকিট পাই। যেহেতু শীতকাল ছিল তাই আমরা এসির টিকিট কাটিনি। নর্মালি শোভন যে চেয়ারগুলো আছে ওইগুলোর 5টা টিকিট কাটি। মুখোমুখি 4টা টিকিট পাই আর একটা সিঙ্গেল টিকিট পাই। সিঙ্গেল সিট যেটা সেটা জানালার পাশে ছিল। আমি বরাবরই নিরিবিলি ভ্রমণ করতে পছন্দ করি, তাই আমি সেই জানালার পাশের সিটটাতেই বসি। ওই সিটে বসার কিছুক্ষণ পর একটা ভদ্রলোক আসলো। ভদ্রলোকের বয়স আনুমানিক 45-এর কাছাকাছি হবে বা বেশি হতে পারে, তবে ওনাকে দেখে বোঝা যাচ্ছে উনি বেশ ভদ্র এবং মার্জিত। উনি আসলেন এবং আমার পাশের সিটটাতে বসলেন। যথাসময়ে ট্রেন ছেড়ে দিল। আমি চিন্তা করলাম বসে থেকে কি করব, আমার সাথে যেহেতু নেট আছে তাহলে ভৌতিকতা শুনি। রাতের আবহাওয়া, চারিদিকে অন্ধকার এবং নিয়মিত বাতাস, আধো আধো আলো, অন্ধকার সব মিলে আমার পরিবেশটা ভৌতিকতার জন্য সুন্দর হয়েছিল, একেবারেই পারফেক্ট। আমি বসে বসে চারপাশ দৃশ্য দেখছিলাম আর শুনছিলাম। 10 থেকে 15 মিনিট শোনার পর আমি আমার ফোনটা ব্যাগ থেকে বের করে নোটিফিকেশন চেক করি। ফোনের ডিসপ্লেতে ইউটিউবে ঢুকলেই তো দেখা যায় কে কি দেখছে। আমার ফোনেও ভৌতিকতার ওই লোগোটা উঠে আছে। পাশের ওই আঙ্কেলটা আমার মোবাইলের দিকে তাকিয়ে আমাকে ইশারা দিল, আমাকে কিছু বোঝাতে চাইলো, আমাকে কিছু বলবে বুঝালো। পরে আমি কান থেকে ব্লুটুথ খুলে আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল আপনি কিছু বলবেন? পরে উনি আমাকে বলল, তুমি কি কোনো ভৌতিক ঘটনা শুনছো? আমি বললাম, জি, আমি ভৌতিক কথা শুনছি। পরে উনি বলল, আচ্ছা। একটা প্রশ্ন করি। আমি বললাম, জি আঙ্কেল করেন। বলে, আচ্ছা তুমি কি ভূত প্রেত আত্মা এগুলো বিশ্বাস করো? আমি বললাম যে হ্যাঁ আঙ্কেল, ভূত প্রেত আত্মা বিশ্বাস করি, আর আমি নিজেই ভৌতিকতা নামের এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত। যখন বললাম যে আমি ভৌতিকতার সাথে যুক্ত, তখন ভৌতিকতায় কাজ করে একজন মডারেটর হিসেবে তখন নিজের মধ্যে একটা প্রাউড ফিল করছিলাম। উনি বলল যে আমি যদি তোমাকে একটা ঘটনা বলি তুমি শুনবা? আমি বললাম জি অবশ্যই, কেন না। তাছাড়া আমার কাজই হচ্ছে ঘটনা কালেক্ট করা, আর আপনি আমাকে ঘটনা দিলে তো ভালো হলো। পরে আঙ্কেলটা বলল, অ্যাকচুয়ালি এখনকার সিচুয়েশন, কাউকে যদি এই ঘগুলা বলতে যাই তাহলে অনেক হাসাহাসি করে, ফান মনে করে। অলৌকিক ব্যাপারটা হচ্ছে নিছক ধোঁকাবাজি হিসেবে ধরে নিতে চায়। জাগতিক বিষয়গুলো তারা সায়েন্স দিয়ে সমান করতে চায়, কিন্তু সব কিছু জানার মতো ক্ষমতা সায়েন্সের এখনো হয়নি। কিছু রহস্য আছে যেসব ঈশ্বর নিজের কাছে রেখেছেন। ওনার কথা শুনে পরে আমি বললাম যে আঙ্কেল সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় বলেন। তো তিনি যেভাবে বলার চেষ্টা করেছেন আমি সেভাবেই বলছি। ঘটনাটা ঘটছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার, আর ঘটনা ঘটে ওই আঙ্কেলের ভাগ্নের সাথে। আর উনি বলল ওনাদের এলাকায় এই ঘটনাটা বেশ আলোড়ন সৃষ্টি করা ঘটনা, সবাই জানে। আঙ্কেলের ভাগ্নের নাম সুদীপ। ছেলেটা ছোটবেলা থেকে বেশ ধার্মিক ছিল, ওনারা সনাতন ধর্মের। সুদীপদের বাড়ি ছিল পাহাড়ি সাইডে। সুদীপ এমনিতেই ছোটবেলা থেকে প্রচুর মেধাবী এবং ধার্মিক ছিল। ধর্মকর্মের প্রতি ওর আগ্রহ অনেক বেশি। যে কোনো পূজা অর্চনা যাই থাকুক না কেন সেগুলোও খুব ভালোভাবে মেনটেন করতে পারত। তাছাড়া ওদের অনেকগুলো মন্ত্র আছে যেগুলো প্রায় বেশিরভাগই ওর মুখস্থ। সেই সুবাদে সুদীপকে বলতে গেলে সবাই জানে যেহেতু মেধাবী, তবে আবারও যেমন মেধাবী তেমন দুষ্টু, এক কথায় বলতে গেলে ডানপিতে স্বভাবের। একদিনও ও আর ওর কিছু বন্ধুরা মিলে পাহাড়ে যায়। সুদীপরা পাহাড়ে থাকে ঠিকই, কিন্তু ওরা পাহাড়ি না। তো জেনুইন যারা পাহাড়ে থাকে, কিছু ছেলে আছে যারা বৌদ্ধ ধর্মের,
ওই টাইপের ছেলেদের সাথে সুদীপের পরিচয় হয়, ওদের সাথে মেলামেশা শুরু করে এবং প্রায় পাহাড়ি এলাকায় যায় সুদীপ। একদিন সুদীপ জানতে পারে পাহাড়ে এক তান্ত্রিক আসছে, যিনি কিছুদিন আগে ওই এলাকায় কোনো একটা কাজের উদ্দেশ্যে এসেছিল। সুদীপের বন্ধুদের মাধ্যমে জানতে পারে ওই এলাকায় এমন একটা তান্ত্রিক আছে যে নিরিবিলি এলাকায় তন্ত্রমন্ত্র করে। সুদীপের ছোটবেলা থেকে ধর্মের দিকে, শাস্ত্রের দিকে, মন্ত্রতন্ত্রের দিকে অনেকটা আগ্রহ ছিল, মন্ত্র শিখতে পছন্দ করত। তাই সুদীপ একদিন ওর একজন বন্ধুর সাহায্য নিয়ে সেই তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের সাথে তার টুকটাক কথাবার্তা হয়। সুদীপ তান্ত্রিককে অনেক অনুরোধ করে কিছু মন্ত্র শেখানোর জন্য, বলে যেসব কাজে আগ্রহ আছে। প্রথমে তান্ত্রিক না করলেও পরে উনি সুদীপের ভেতরে মন্ত্র শেখার, তার কথা বলার ধরন, অ্যাক্টিভিটি ভালো লেগে যায়। মানে ওই মন্ত্র শেখার মতো ফিট মানুষ লাগে তার কাছে। পরে তান্ত্রিক অনেক ভাবনা চিন্তা করে রাজি হয় এবং বলে ঠিক আছে। সুদীপ ওর বাবা মায়ের একমাত্র ছেলে। যিনি আমাকে ঘটনা শেয়ার করছেন তার একমাত্র বোনের ছেলে হচ্ছে সুদীপ। সুদীপের বাবার কিছু ব্যবসা আছে, উনি ওগুলোই দেখাশোনা করেন। সেই প্রেক্ষিতে সুদীপ অনেক আদরের। একদিন বেশ ভোরবেলা সুদীপ সেই তান্ত্রিকের কাছে যায় মন্ত্র শেখার জন্য। সুদীপকে টুকটাক কিছু কাজ করে দেওয়ার কথা বলে এবং সুদীপও সেই কাজগুলো করে। এদিকে তান্ত্রিক কিছু মন্ত্র সুদীপকে শিখিয়ে দেয় এবং সুদীপও সেগুলো খুব জলদি আয়ত্ত করে নেয়। এভাবে টুকটাক চলতে থাকে। একটা সময় সুদীপ সেই তন্ত্রমন্ত্রের মধ্যে ভালোভাবে জড়িয়ে পড়ে। সুদীপ তখন ইন্টারমিডিয়েটের ছাত্র। তন্ত্রমন্ত্র চক্করে সে পড়াশোনা বাদ দিয়ে এই তন্ত্রমন্ত্রের কাজই সবার চোখের আড়ালে চালিয়ে যেতে থাকে। বিভিন্ন জেলাতে যায়, বিভিন্ন জায়গায় যায়। সুদীপের এই হঠাৎ উধাও হয়ে যাওয়াটা সুদীপের বাবার চোখে পড়ে। মনে মনে ভাবে যে তার ছেলে হয়তো বা অন্য কোনো লাইনের দিকে চলে যাচ্ছে, সেটা তাদের সুবিধার জন্য না, সুবিধাজনক না আর কি। তাছাড়া বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে যারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে ইদানিংকালে। তাই তো উনি চিন্তা করে ছেলেটার তো বেশি বয়স না, 17-18 বছর, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, তেমন পড়াশোনাও করছে না। পরে ওকে বাসায় পেলে সুন্দর করে বুঝিয়ে দেখবে আর জিজ্ঞাসা করবে যে আমাকে ব্যবসার কাজে হেল্প করবে কিনা। পরে সুদীপ বাসায় আসলে ওর বাবা ওকে জিজ্ঞেস করে, কিন্তু সব কথা শোনার পর সুদীপ কিছুই বলে না, বরং তারপর দিন সে তার ব্যাগপত্র গুছিয়ে 2 দিনের জন্য উধাও হয়ে যায়। 2 দিনের জন্য উধাও হওয়াতে সুদীপের বাবার অনেকটা রাগ হয়। সুদীপের বাবা বেশ রাগী মানুষ ছিল। ওনার রাগ হওয়ার কারণ হচ্ছে যে আমার ছেলেকে আমি এইভাবে বুঝিয়ে বললাম আর আমার কথাকে পাত্তা না দিয়ে চলে গেল, এবার আসুক। তো সুদীপের বাবা অপেক্ষা করছিল সুদীপ কখন বাড়ি ফিরবে। সুদীপদের বাড়িটা এমন জায়গায় ছিল যে সেটা একটা বেশ নিরিবিলি এলাকায়, পাহাড়ি এলাকায়। আমরা যেমন দেখতে পাই ছোট ছোট ঘর থাকে, তাও একটা লং ডিস্টেন্স মেনটেন করে। সুদীপদের বাড়িটাও সেম, তবে অন্যান্যদের তুলনায় বেশ পরিপাটি পরিবেশ ছিল সুদীপদের বাড়ির। সুদীপ 2 দিন পর বেশ রাতে বাসায় ফিরে। তখন সুদীপের মা জিজ্ঞেস করে সুদীপ যখন বাসায় ফিরে এবং চুপি চুপি সুদীপকে ওর ঘরে পাঠায় দেয়, ওর বাবার চোখের আড়াল করে, যেহেতু একমাত্র ছেলে। সুদীপ বাসা আসার পর একদিন কেটে গেল এবং বাসা থেকে ভোরবেলা আবার বের হলো। তো ওই দিন সুদীপের বাবার সাথে সুদীপের দেখা হয়নি। তাছাড়া সুদীপের বাবার যেহেতু দোকান আছে, ওনার ব্যবসা করতে হয়, তো উনি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছে, যার জন্য সুদীপের সাথে ওর বাবার দেখা হয়নি। সুদীপের বাবা সন্ধ্যার দিকে বাসায় এসে দেখে সুদীপ ওর নিজের ঘরে। সুদীপের বাবা সুদীপকে ডাকলো এবং বললো, কি ব্যাপার, তোমাকে যে ব্যবসার কথা বললাম তুমি তো আমাকে কিছু বললা না। সুদীপ বলে, হ্যাঁ বাবা, আমি আপনার সাথে দোকানে কাজ করব, তবে আমাকে কিছুদিন সময় দিতে হবে। সুদীপের বাবা বলল, আচ্ছা ঠিক আছে, তবে এর মধ্যে তুমি বাড়ি থেকে উধাও হয়ে যেও না আবার। এই কথা বলে সুদীপের বাবা ওনার ঘরে চলে যান এবং গিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যান। হঠাৎ করে সুদীপের বাবার ঘুম ভাঙে এবং উনি বিশ্রী গন্ধ অনুভব করেন। উনি প্রথমে ভাবলো যে আশেপাশে কোনো জীবন্ত জীবজন্তু মারা গেল কিনা বা কোনো ইঁদুর মরল কিনা, কিসের গন্ধ, পাহাড়ি এলাকা, অনেক কিছু মরে থাকতে পারে। পরে সুদীপের বাবা শোয়া থেকে উঠে খুঁজতে লাগলো কোথাও কিছু মরে পড়ে আছে কিনা। আসলে গন্ধটা বেশ তীব্র ছিল। ওনাদের বাসাটা 3 রুমের বাসা ছিল। প্রথমে ঢুকতেই সুদীপের রুম, তারপর ড্রয়িং রুম, তারপর ছোট্ট একটা বারান্দা, তারপর হচ্ছে সুদীপের বাবা মার রুম। আরেকটা রুম আছে যেটা গেস্ট রুম, মাঝে মাঝে দোকানের জিনিসপত্র ওখানে রাখা হতো, আর তাদের ওয়াশরুমটা বাসা থেকে বাইরে। রাত 1:30
সুদীপের বাবা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়, চারদিকের গন্ধটার উৎস খুঁজতে থাকে। বাড়ির সামনে উঠানের মতো আছে, উনি ভালো করে চারদিকে খুঁজতে থাকে, কোথাও খুঁজে কিছু পায় না। পরে উনি আস্তে আস্তে সামনের দিকে আগায়, গন্ধটা একটা অনুভব করতে থাকে সুদীপের ঘর থেকে আসছে। আস্তে আস্তে সুদীপের ঘরের কাছে যায়। সুদীপ ঘরে যাওয়ার পর উনি দেখে সুদীপের ঘরের দরজাটা হালকা করে ভিড়ানো, ভেতর থেকে লক নাই। তো উনি সরাসরি কি করে, না ঢুকে হালকাভাবে উকিয়ে দেখে সুদীপ কি করে। দেখলো সুদীপ পদ্ম আসনের মতো বসে আছে, আর সুদীপের সামনে একটা সার্কেল, সার্কেলের ভেতর কিছু জিনিস রাখা। সবচেয়ে ভয়ের জিনিসটা হচ্ছে সুদীপের বাবা দেখে সুদীপের চোখ বন্ধ, আর ওই সার্কেলের এক কোণে একটা প্রদীপ রাখা, ঠিক মাঝখানে একটা মানুষের মাথা রাখা। মানুষের মাথাটা দেখতে এমন ওইটার মুখের চামড়া টামড়া কিছুই নাই, বেশি দিন আগের না মাথাটা। সুদীপের সামনে যেই মানুষটার মাথা রাখা আছে সেটা হয়তো 6-7 দিন আগে মারা গেছে, এমন একটা মানুষের মাথা নিয়ে আসছে সে। কিছু অগণিত পোকা ওই মাথাটার মধ্যে নড়াচড়া করছে। সেই মাথাটার সামনে নিয়ে সুদীপ বিড়বিড় করছিল। মাথাটার সাথে পোকাগুলো যখন সার্কেলের লাইন ক্রস করতে চেষ্টা করে তখন এটা মরে যাচ্ছে। এই দৃশ্য আর গন্ধে ওনার নাড়ি উল্টে আসার মতো অবস্থা। তিনি এবার বুঝতে পারলেন মাথাটা থেকেই মূলত গন্ধটা আসছে। সুদীপের বাবা এই অবস্থা দেখে ওনার প্রায় অনেকটা বমি করে দেওয়ার অবস্থা। উনি এগুলো দেখে ওই দিন রাতে সুদীপকে আর কিছু বলে না, নিজের ঘরে চলে যায়। আর যেহেতু উনি আগে থেকেই আন্দাজ করতে পেরেছে ওনার ছেলে তন্ত্র সাধনার পেছনে পেছনে জড়িয়ে গেছে, নিজেকে জড়িয়ে ফেলেছে, এখন যদি কিছু বলে এই অবস্থায় সুদীপের যদি ধ্যান ভেঙে যায় তাহলে ওনার ছেলের বড় ক্ষতি হতে পারে। আর যেহেতু উনি সনাতন ধর্মের, ওনার এইসব সম্পর্কে এইসব জিনিস আমার ভালো আইডিয়া ছিল, সেজন্য তিনি সুদীপকে আর ডাকেনি, ওর ধ্যান নষ্ট করেনি, ওনার রুমে চলে যায়। তিনি সারা রাত তিনি ঘুমাতে পারেনি ছেলের চিন্তায়। ভোর হলে উনি সুদীপকে ডাকার পর সুদীপ আসে এবং ওর বাবাকে জিজ্ঞেস করে, তুমি এগুলো কি শুরু করেছো, কেন করছো? বকাঝোকা করে। এক পর্যায়ে সুদীপ ওর বাবাকে বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও, এরকম কিছু আর করে বাসায় আসবো না বা বাসায় করবো না। সুদীপের বাবা তখন বলে, তুমি বাসায় করবা না তার মানে কি, তুমি বাইরে এগুলা করে বেড়াবা? তুমি কি এগুলো বাদ দিবে নাকি তোমার কোনো কথা, তুমি আমার কোনো কথা শুনবা না? তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি আত্মহত্যা করবো। সুদীপ তার বাবার মুখ থেকে কথা শুনে বলে, আচ্ছা বাবা তুমি যা বলে আমি তাই করব। তো সুদীপের বাবা কি করে, 1 সপ্তাহের মধ্যে সুদীপের বিয়ে ঠিক করে ফেলে। সুদীপের মামা চাচা যারা ছিল তাদের সাথে আলাপ আলোচনা করে বলে যে এখন তো সুদীপের এই অবস্থা, তো এই মুহূর্তে কি করা যায়, তো পড়াশোনা করছে না, ঘুরে ঘুরে নষ্ট হয়ে যাচ্ছে, তো এইসব তন্ত্র সাধনার ফল তো ভালো কিছু না। সবাই মিলে বলে যে ঠিক আছে, একটা বিয়ে শাদী করাই দিলে হয়তো বা সব ঠিক হয়ে যাবে, বিয়ে করাই দেন। এবার সবার এমন সম্মতি পেয়ে সুদীপকে 1 সপ্তাহের মধ্যে মেয়ে দেখে বিয়ে করিয়ে দেওয়া হয়। বউ ঘরে আসে। এর মধ্যে সুদীপের বউ আসার পর সুদীপের মধ্যে বেশ পরিবর্তন। আগে যেমন ও এখানে সেখানে যাওয়া আসা করতো, এখন এই যাওয়া আসাগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু সুদীপ দিনের বেলা যেমনই থাকতো, রাতের বেলা সে নির্দিষ্ট সময় বাইরে যেত এবং বলতো বাইরে থেকে ঘুরে আসি। তো সবাই এটা নর্মালি নিত। সুদীপের স্ত্রী একমাত্র জানতো যে সুদীপ গভীর রাতের বেলাও বের হয়। আর সুদীপের বউ যেহেতু নতুন, তাই সুদীপকেও জিজ্ঞাসা করে না, পরিবারকেও জানায় না। সুদীপ কি করতো রাতের বেলায়, কি বের হয়ে তান্ত্রিকের কাছে গিয়ে তন্ত্র মন সান্ত্বনা করতো, এভাবে তো ভালোভাবে দিন যাচ্ছিল। দিনের বেলা থেকে দেখে না সুদীপকে বের হতে। সবাই ভাবে যাক সুদীপ মন দিয়ে সংসার করছে, সংসারই হয়েছে। ওর বাবা যেহেতু সংসার চালাচ্ছে, এমন না যে সুদীপের কাজ করতেই হবে, সংসার চালাতেই হবে। তবে সুদীপের বাবা মনে মনে বলছে, থাক, ইয়াং ছেলে এখন কাজ করতে চাচ্ছে না, হয়তো বছর খানেক পরে নিজেই কাজটা ধরবে। ভালো 5-6 মাস কাটে। একটা পর্যায়ে সুদীপের বউ কনসিভ করার পরে সুদীপের বউয়ের যখন 3 মাস কি 4 মাস, তখন সুদীপের বউয়ের সাথে কিছু সমস্যা শুরু হয়। সুদীপ রাতে যখন বাইরে থাকতো বা ঘরে না থাকতো, তখন সুদীপের বউ দেখতে পেত তাদের দেয়ালের মধ্যে অনেকগুলো ছায়া। কখনো কখনো এমন হচ্ছে যে সুদীপের বউ শুয়ে আছে, কেউ এসে তার পেটে আলতো করে হাত বোলাচ্ছে। ফিলটা এমন পেত যে উনি যখন ঘুমের মধ্যে কেউ একজন তার পেট স্পর্শ করে যাচ্ছে। সুদীপের বউ ব্যাপারটা বেশ ভয় পায় এবং সুদীপ বাসায় আসার পর ব্যাপারটা তিনি সুদীপকে জানান। সুদীপ বলে যেগুলো কিছু না, সব ঠিক হয়ে যাবে, ওরকম ভয় পাওয়ার কিছু নেই, প্রেগনেন্সির সময় এইসব জিনিসগুলো একটু হয়। সুদীপের বউ ভাবে যখন পাত্তা দিচ্ছে না তাহলে কি আর করা, সুদীপের বাবা মাকে জানানো উচিত হবে। সুদীপের সাথে কথা চলাকালীন এক সময় সুদীপের বউ জানায়, তাহলে বিষয়টা তিনি সুদীপের মাকে জানাবেন। সুদীপ বলে, তাদেরকে জানানো লাগবে না, বিষয়টা আমি দেখছি, তুমি কাউকে জানাও না।
তো সুদীপ যেহেতু বলেছে, তাই সুদীপের বউ আর কাউকে বিষয়টা জানায় না। একদিন রাতে একটা ঘটনা ঘটে। সুদীপ ওই রাতে বাসায় থাকে না। সুদীপের বউ মাঝরাতে উঠে বাথরুমে যাওয়ার জন্য। সে যখন দরজা খুলে বাইরে আসে, সে দেখে তাদের বাড়ির উঠানে দুইটা ষাঁড়, লাল ষাঁড়, যাদের মাথায় বেশ বড় বড় শিং। দুইটা ষাঁড়ই মারামারি করছে। এর মধ্যে কয়েক মুহূর্তের ব্যবধানে তারা তাদের যে মেইন গেট, ওই মেইন গেট ভেদ করে একটা লোক প্রবেশ করে। ওই লোকের হাতে বলি দেওয়ার সময় যে ধরনের বড় তলোয়ার থাকে, তার হাতে ওই তলোয়ার। লোকটা তাদের উঠানে এসে ষাঁড় দুটোকে সামনে দাঁড় করায় এবং ওই তলোয়ার দিয়ে হুট করে একটা ষাঁড় গরুর মাথা এক কোপে কেটে ফেলে। ষাঁড় গরুটা ওখানে ছটফট করতে করতে মারা যায়। এরপরে লোকটা তার দিকে রক্ত মাখা সেই তলোয়ার নিয়ে এগিয়ে আসতে থাকে। সুদীপের বউ খুব ভয় পায়। একে তো প্রেগনেন্সি অবস্থা, এই অবস্থায় ভয় পাওয়াতে গেলে জোরে চিৎকার করে দেয় তিনি। সুদীপের বউয়ের চিৎকার শুনে পাশ থেকে ঘর থেকে সুদীপের বাবা মা চলে আসে। বাবা মা আসার পর জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সুদীপের বউ কিছু বলতে পারে না, আমতা করছিল, ভয়, নার্ভাস হয়ে গেছিল, যার জন্য তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। তার খিঁচুনি দেওয়া শুরু হলো। পরে সুদীপের বাবা মা তাকে ঘরে নিয়ে যায়। পরে হাত পা মালিশ করে খিঁচুনি কিছুটা কমায় এবং পানি টানি খাওয়ানো হয়। কিছুটা ধাতস্থ হবার পরে তার বাবা মা জিজ্ঞেস করে সুদীপ কই। পরে সুদীপের বউ বলে উনি তো একটু বাইরে গেছে, কোথায় গেছে আমি জানি না, আমাকে বলে যায় না কখনো। পরে সুদীপের বাবা মা বলে যায় না কখনো মানে কি? তার মানে কি সুদীপ কি আরো বাইরে যায়? পরে সুদীপের বউ বলে হ্যাঁ, উনি তো প্রায় রাতেই বাইরে যায়, আমি তো জানি না উনি কোথায় যায়, আমাকে তো কিছু বলে না, আপনাদেরও বলতে নিষেধ করেছে। এই কথা শুনে সুদীপের বাবা খুব রাগ হয়ে যায় যে এই অবস্থায় বউকে রেখে ও রাতের বেলা বাইরে কোথায় যায়। তো সুদীপের বাবা বুঝতে পারে হয়তো ছেলে আবারও কোনো তন্ত্রমন্ত্র সাধনা করছে। তো যাই হোক, ওই দিন রাতে সুদীপের বাবা মা ওর বউকে দেখে রাখে, সেবা শুশ্রূষা করে। ভোরে সুদীপ বাসায় আসে। পরে সুদীপের বাবা জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, এত রাতে কোথায় গিয়েছিলে তুমি জানো আজ কত বড় ঘটনা ঘটেছে? সুদীপ জানায় যে বাবা, আসলে আমি যে তন্ত্রমন্ত্র শিখেছিলাম ওইগুলা থেকে বের হওয়ার জন্য কিছু কাজ করছি, কিছু ভালো তন্ত্রমন্ত্র সাধনা করছি, আর এসব কাজ থেকে বের হওয়ার জন্য প্রচুর সাধনা করছি। প্রভুর জন্য কিছু কাজ করছি যাতে আমার মাথায় আর এসব জিনিসের বাজে চিন্তা না আসে, তাই আমি প্রতি রাতে বাইরে যাই। এই কথা শুনে সুদীপের বাবা খুশি হয়, ভাবে যে যাক এতদিন পর ছেলেটা ভুল বুঝতে পেরেছে। পরে সুদীপের বাবা সুদীপকে রাতের ঘটনার কথা বলে। পরে সুদীপ বলে আচ্ছা বাবা, সমস্যা নাই, আমি ব্যাপারটা দেখছি, তোমরা ওগুলো নিয়ে ভেবো না। সুদীপের বাবা ভাবে যে আমার ছেলেটা এত সুন্দর করে বুঝেই বললো, প্রভুর সাধনা যেহেতু করছে এটা তো ভালো কাজ, পুণ্যের কাজ, তাই উনি আর বিষয়টা নিয়ে মাথা ঘামায় না। সুদীপ তার বাবা মাকে বুঝিয়ে তাদের রুমে পাঠিয়ে দেয়। এরপর সুদীপ তার বউকে বলে তোমার সাথে যাই হোক, তুমি আর যাই দেখো না কেন, আবার বাবা মাকে বলার দরকার নেই, ওনারা শুধু চিন্তা করবে, তুমি সবকিছু আমাকে বলবো, আমি সবকিছু দেখব। আর যখন হাজবেন্ড এমন কিছু বলে আশ্বাস দেয়, স্বাভাবিকভাবে বউ সেই কথাটা মানে। তারা সুদীপের বউ একটু ভরসা পেল। এরপর কয়েকদিন পরের ঘটনা। একদিন এমন হয় সুদীপ আর বউ ঘুমিয়ে আছে। সুদীপের বউ ঘুম থেকে উঠে হঠাৎ করে লাফ দিয়ে ওঠে। ওঠার পরপর ওনার খুব শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট অনুভব হওয়ার সাথে সাথে উনি পাশ ফিরে সুদীপকে ডাকতে থাকে। উনি যখন পাশ ফিরে ডাকতে যাবে তখন উনি দেখতে পায় সুদীপের চেহারার জায়গাটায় অন্য একটা চেহারা। সচরাচর তান্ত্রিক দেখতে যেমন হয় ঠিক ওইরকম ভাবে একজন মানুষ শুয়ে আছে। এমনিতে তো উনি ঘুম থেকে ভয়ে লাফ দিয়ে উঠেছে, আবার পাশে তান্ত্রিকের মতো একজনকে দেখে উনি আরো বেশি ভয় পেয়ে যায়। তাছাড়া উনি একটা ভয়ের স্বপ্নও দেখেছিল। সুদীপকে ডাকা বাদ দিয়ে সে থরথর করে কাঁপতে থাকে। একদিকে তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, অন্যদিকে ভয় চেপে বসেছে। এমন অবস্থায় সে কোনোভাবে খাট থেকে পড়ে যায়। পড়ার শব্দ পেয়ে সুদীপ ঘুম থেকে উঠে যায়। উঠে দেখে ওর বউ পাশে নেই। পরে খাট থেকে নিচে উকি দিয়ে দেখে তার বউ নিচে পড়ে আছে। পরে তাকে উঠানোর চেষ্টা করা হয়। খাটে বসে তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার কি হয়েছে, কিভাবে পড়ে গেলে, এসব কথা জিজ্ঞাসা করে। পরে খাটের উপর বসে পানি খাওয়ায়। পরে সুদীপের বউ বলতে থাকে আমি স্বপ্নে দেখলাম, প্রথম আমার যখন বাচ্চা পেটে আসাকালীন সময় যে স্বপ্ন দেখি, দুইটা লাল ষাঁড় একটা তান্ত্রিকের মতো লোক এসে এক কোপে মাথা বিচ্ছিন্ন করে দিল, আর একটা ষাঁড় ওইটা দেখে মারা যায়। ঠিক সেই একই রকম ভাবে আমি স্বপ্নে আবার দেখতে পাই
আমার শরীরটা ভালো লাগছে না, খুব অস্বস্তি লাগছে। পরে সুদীপ বলে, তুমি ঘুমাও, এসব কিছু না, আমি তোমার প্রোটেকশনের জন্য ব্যবস্থা করছি। পরে সুদীপের বউ আশ্বস্ত হয়, আস্তে আস্তে তার শ্বাসকষ্টটা কমতে থাকে। এক পর্যায়ে সুদীপের বউ নর্মাল হয়। নর্মাল হওয়ার পর সে দেশে দিনের মতো ঘুমিয়ে যায়। এর দুদিন পর তাদের একটা পূজা থাকে, তারা পূজায় যায়। যেদিন তাদের পূজা ছিল সেদিন সম্ভবত মঙ্গলবার ছিল। ওনারা পূজা থেকে বাসায় ফেরার পর সুদীপ বাইরে যায়। সুদীপকে তো সবাই চিনে, জানে একটা সাধনা করছে, ভালো কিছু করছে, এজন্য তারা সুদীপকে বাইরে যেতে বাধা দেয়নি। মাঝরাতে সুদীপ কিছু বন্য শূকরের হাড় নিয়ে বাসায় আসে। যেহেতু মাঝরাতে আসছে, তখন সুদীপের বাবা মা ঘুমাচ্ছিল। তো সুদীপ কি করে, শূকরের ওই হাড়গুলা ওই বোর হাতে দেয়। এর মধ্যে থেকে 2টা হাড় তাকে আলাদাভাবে দেয় আর বলে, এই 2টা হাড় তুমি তোমার বালিশের নিচে রাখবা। সুদীপের বউ ভাবে যে তার হাজবেন্ড হয়তো তার প্রোটেকশনের জন্য এইগুলো দিচ্ছে। সুদীপের বউ সেই 2টা হাড় তার বালিশের নিচে রাখে, আর কিছু হাড় দেয়, সেগুলো 1 প্যাকেট করে ঘরের একটা কোণায় রেখে দেয়। রাখার পর তারা রাতে ঘুমিয়ে যায়। ঘুমানোর কিছুক্ষণ পরেই সুদীপের বউ আগের রাতে যে স্বপ্ন দেখেছে, আবার সে একই স্বপ্ন দেখে। কিন্তু এবার সে দেখে তার ঘরে 2টো বিড়ালের বাচ্চা দুটোকে সামনে নিয়ে একটা লোক বসে আছে, যার মুখ স্পষ্ট নয়, তবে মনে হচ্ছে এটা সেই লোকটা যে ষাঁড় গরুর মাথা কেটে ফেলেছিল। লোকটার হাতে চকচক করছে একটা ধারালো কিছু। বিড়ালের একটা বাচ্চা নড়ছে না, চুপচাপ শুয়ে আছে। আর একটা বাচ্চাকে একটা কালো পাথর উপর রাখা। বাচ্চাটা বেশ কান্না করছে। হঠাৎ লোকটা তার হাতে থাকা ধারালো জিনিসটার সাহায্যে ক্যাচ করে বিড়ালের বাচ্চাটার গলা থেকে মাথাটা আলাদা করে দেয়। সাথে সাথে বাচ্চাটা গঙ্গাতে চুপ হয়ে গেল চিরদিনের মতো। এটা দেখে সুদীপের বউ বেশ ভয় পেয়ে যায়। ভয়টা যেমন তেমন নয়, তার মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করতে থাকে। সে ফিল করতে থাকে যে তার একটা অস্বস্তি লাগছে, সে শান্তি পাচ্ছে না। ঘুমের মধ্যে তার মনে হচ্ছে তার পেটের মধ্যে কেউ হাত বুলাচ্ছে। এমন সময় হাত বোলাতে আচমকা নখ দিয়ে তার পেটের মধ্যে কে যেন আঁচড় দেয়। সুদীপের বউ খুব ব্যথা পায়। জোরে জোরে চিৎকার দিয়ে লাফিয়ে উঠে সুদীপকে ডাকতে থাকে। পরে সুদীপ উঠে সুদীপের বউয়ের চিকিৎসার কথা চিৎকার শুনে সুদীপের বাবা মা পাশের ঘর থেকে চলে আসে। সুদীপের বাবা মা আসার পরে সুদীপের বউ বলে যে, মা, আমাকে কি সে যেন আঁচড় দিয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে, অনেক জ্বালাপোড়া করছে। সুদীপের বাবা বাইরে যায়, সুদীপ যায় বাবার সাথে। সুদীপের মা দেখে সুদীপের বউয়ের পেটের মধ্যে 2টা নখের আঁচড়। সুচালো বা ধারালো নখ দিয়ে সজোরে আঁচড় দিলে যেমন হয় সেরকম। ওখান থেকে টুপটুপ করে রক্ত পড়ছে। এইটা দেখে সুদীপের মা খুব বিচলিত হয়ে সুদীপকে বলে যে, বাবা, বউয়ের সাথে এরকম হয়েছে, এখন ওর এই অবস্থা। পরে সুদীপ ওর রুমে আসে এবং ওর মাকে বলে যে, আচ্ছা মা, ঠিক আছে, আমি আজকে রাতে সাধনা করে দেখব। সুদীপ যেহেতু বলেছে এটা দেখবে, তাহলে তো ভালোই। সুদীপের বাবা মা স্বস্তি নিয়ে ঘরে চলে যায়। পরে বউকে সুদীপ শান্ত করে বলে, ঠিক আছে, তুমি ঘুমাও, আমি দেখছি। দিনের বেলায় সাধারণত তাদের ভালোই কাটে। এর মধ্যে দিন রাতের বেলায় সুদীপ বাসায় আসে। আসার পর সুদীপকে একটা মাটির ছোট ছোট চাকা নিয়ে আসে, যেগুলোর মধ্যে রক্ত লাগানো ছিল। সুদীপের বউকে বলে যে, তোমার পেটে যেখানে আঁচড় লেগেছে ওই মাটির চাকাগুলো দিয়ে ওখানে এগুলো ঘষা দাও, ভালোভাবে ঘষা দিও, যেখানে ওখান থেকে রক্ত মাটির চাকার সাথে লাগাতে পারো তাহলে ভালো হয়। সুদীপের বউ বলে, এটা দিয়ে আমি কিভাবে দিব, আমার তো ব্যথা লাগবে। গতকাল রাতে কাটছে, তাই এটার উপরে এখন পাতলা আবরণ পড়ে গেছে। সুদীপ কি ওই আবরণটা টেনে উঠাই ফেলে। পরে নিজেই ওই মাটির চাকাটা হাতে নিয়ে সুদীপের বউয়ের পেটে ঘষা দেয়। ঘষা দিলে সেই মাটির চাকাটায় কিছুটা হালকা রক্ত লাগে। ওই হালকা রক্তটা যখন বের হয় তো সুদীপ ওই মাটির চাকাটা নিয়ে নিজের কাছে রেখে দেয় আর বলে, এখানে এখন আর কোনো সমস্যা হবে না। পরের সেদিন রাতের মতো সুদীপের বউ ঘুমিয়ে পড়ে। ঘুমানোর এক পর্যায়ে সুদীপের বউ শুনতে পায় কড়মড় করে হাড় চাবানোর শব্দ। তার আবার ঘুম ভাঙে। তখন সে চিন্তা করে, হাড় চাবানোর শব্দ কোত্থেকে আসছে? আমার বালিশের নিচে যে হাড়গুলো ছিল ওইগুলো কি কিছুতে নিয়ে খাওয়া শুরু করলো, নাকি কোনো ইঁদুর ওইগুলা খাচ্ছে কিনা কে জানে। এই চিন্তা করে সুদীপের বউ ঘুম থেকে উঠে সে দেখে তাদের ঘরের যে ফ্লোর, সেই ফ্লোরে 2টা বাচ্চা বসে এই 2টা হাড় চেবাচ্ছে। হাড়গুলো সজোরে চাবাচ্ছে আর ওই চাবানো থেকে শব্দ আসছে। এটা দেখে উনি খুব ভয় পায়। উনি ভাবে এই 2টা বাচ্চা কিভাবে হাড় চাবাচ্ছে, এত শক্ত হাড় কিভাবে খাওয়া সম্ভব।
আর বাচ্চা দুটার চেহারা দেখতে বেশ ভয়ঙ্কর। বাচ্চা দুটো যখন ওই হাড়গুলো চিবাচ্ছিল তখন তাদের মুখে হাসিটা নর্মাল ছিল না, হিংস্র হাসি। সুদীপের বউ ভয় পেয়ে যায়, চিৎকার করার পর সুদীপ ওঠে। সুদীপ ওঠার সাথে সাথে সুদীপের বউ যখন হাত দিয়ে ইশারা করে ফ্লোরের দিকে, দুইটা বাচ্চাকে দেখায় যে দেখো এরা কে, এরা হাড়গুলো খেয়ে ফেলেছে। তখন সুদীপ ফ্লোরের দিকে তাকিয়ে দেখে কিছুই নেই। সুদীপ বলে কোথায় তো কিছু নেই। সুদীপের বউ সুদীপের সাথে তাকায়, দেখে ফ্লোরে কিছুই নাই, সব ফাঁকা। সুদীপ ওর বউকে বলে যে এগুলো তোমার মেন্টাল সমস্যা, তুমি এগুলো নিয়ে বেশ ভাবছো, তাই তোমার কাছে এমন হচ্ছে, পাত্তা দিও না এগুলা। আমি তো আছি, আমি যতক্ষণ আছি কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সুদীপের বউ কোনো রকম নিজের মনকে সান্ত্বনা দেয়। সকালে বিষয়টা শাশুড়িকে জানালে শাশুড়ি বলে সমস্যা নাই, সুদীপ বলে যে তুমি নাকি উল্টাপাল্টা স্বপ্ন দেখো, এটা ঠিক হয়ে যাবে, এটা সুদীপ দেখে নিবে। আমি বলে দিয়েছি পুরোহিতের থেকে মন্ত্রপুত জল পরা এনে দিতে। সন্ধ্যাবেলা সুদীপ সেই মন্ত্রপুত জল পরা নিয়ে আসে, এনে বলে এটা সারা ঘরে ছিটিয়ে দেওয়ার জন্য। পানি ছিটিয়ে দেওয়ার পরে এখানে ওর বউয়ের রিলিফ পাওয়ার কথা, কিন্তু ওর বউ ফিল করে পুরো ঘর ভর্তি মানুষের অস্তিত্ব, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। পরে উনি মনে করে প্রোটেকশনের জন্য হয়তো এমন হচ্ছে, আমারই কি মনের ভুল নাকি আমারই সমস্যা। পরে রাতে সুদীপ বাসায় আসলে সুদীপের বউ সুদীপের সাথে ব্যাপারটা আলোচনা করে আর বলে আমাকে বাপের বাড়ি দিয়ে আসো, যেহেতু আমার বাচ্চা হবে। তাছাড়া যেহেতু ডেলিভারির সময় চলে আসছে, ঘনিয়ে আসছে, আমাকে আমার বাবার বাসায় দিয়ে আসো। পরে সুদীপ বলে হ্যাঁ নিয়ে যাব বলে আর নিয়ে যায় না। এইভাবে সুদীপের বউ একের পর এক ভয় পেতে থাকে। এখন সুদীপের বউয়ের একটা সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে এখন সে কিছু দেখে না, কিন্তু খারাপ কিছু ফিল করতে পারে। তার আশেপাশে সার্বক্ষণিক কেউ আছে এটা সে বোঝে। সারগুরুর যে স্বপ্নটা সে কন্টিনিউয়াসলি দেখছে। একটা সময় ডেলিভারির টাইম চলে আসে। এর মধ্যে সুদীপের বেশ পরিবর্তন। আগে যেমন রাতে সে বাসায় থাকতো, এখন প্রায় শেষ রাতে সে বাসায় বাইরে চলে যায়, আর বাসায় আসলে তার শরীর থেকে বেশ বাজে একটা গন্ধ আসে। এই ব্যাপারটা সবাই নোটিস করলেও কেউ কিছু বলে না। এভাবে সুদীপের বউয়ের ডেলিভারির দিন আসে। ডেলিভারির ব্যথা ওঠার পর মহিলারা সুদীপের ঘরে যায়। যেভাবে সে প্রসেসিং করতে হয় ওনারা ঠিক সেভাবেই কাজ করে। ব্যথা নিয়ে সুদীপের বউ হঠাৎ করে চেঁচিয়ে উঠে আর বলে ওরা এখানে কি করে, দরজার সামনে ওরা কি করে। তখন সবাই জিজ্ঞাসা করে ওরা কি করে মানে। সুদীপের মা তখন বলে যে সুদীপের মা জিজ্ঞাসা করে মা কি হয়েছে, এটা কি দেখতেছো মা। সুদীপের বউ বলে মা দুইটা বাচ্চা দরজার সামনে দাঁড়িয়ে আছে, এর মধ্যে একটা বাচ্চা আর একটা বাচ্চাকে মেরে ফেলছে মা, দেখেন ওই যে মা বাচ্চাটাকে মেরে ফেলছে মা, দেখেন না ওই যে বাচ্চাটার মাথাটা কেটে ফেললো মা, দেখেন কিরকম কি করছে। তো এরকম কিছু বলতেছিল আর চেঁচাতে ছিল সুদীপের বউ। সুদীপের মা ভাবে হয়তো ব্যথার জন্য এমন আবল তাবল বলছে। ডেলিভারির ব্যথা তার যেমন তেমন ব্যথা না। তিনি এবং সাথের মহিলারা সুদীপের বউকে শান্ত করার চেষ্টা করে। যাই হোক, একটা সময় সুদীপের বউয়ের ডেলিভারি হয়। তার দুইটা ছেলে সন্তান হয়। একটা ছেলে সন্তান জীবিত থাকে আর একটা মৃত হয়। এটা দেখে সবারই মন খুব খারাপ হয়ে যায়। পরে সুদীপ আর ওর বাবাকে জানানো হয় সবকিছু, যে যমজ বাচ্চা হয়েছে, একটা জীবিত একটা মৃত। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে মৃত যে বাচ্চাটা হয়েছে ওইটার বাচ্চাটার গলায় সুদীপের এক আত্মীয় গোসল করাতে গিয়ে দেখে বাচ্চাটার গলায় দুইটা নখের দাগ। বাচ্চাটার মায়ের পেটে যেরকম নখের দাগ ছিল ঠিক বাচ্চাটারও সেম দাগ, কিন্তু সেইটা বাচ্চার গলায়। ব্যাপারটা সুদীপের আত্মীয় নর্মালি নিল না। উনি কি করে, গোসল করানো শেষ হলে বিষয়টা সুদীপের বাবাকে জানায়। তো সুদীপের বাচ্চাগুলো হয় তখন যিনি আমাকে ঘটনা বলেছেন উনি সুদীপের বাবা এবং সুদীপের দুই কাকাতো ভাই এবং সুদীপ এই কয়েকজন মিলে বাচ্চাটাকে সৎকার করার জন্য শ্মশানে যায়। যেহেতু ছোট বাচ্চা মৃত হয়েছে তাই তাদেরকে নাকি পোড়ানো হয় না, মাটি চাপা দেওয়া হয়। যাই হোক, পরে তারা মাটি চাপা দেওয়ার জন্য নিয়ে যায়। এদিকে তো ঘরে সুদীপের জীবিত ছেলে, অন্যদিকে যেটা মারা গেছে ওকে নিয়ে যাওয়া হয়েছে মাটি চাপা দেওয়ার জন্য। শ্মশানে গিয়ে সুদীপ নিজ হাতে একটা গর্ত করে আর সেই বাচ্চাটাকে মাটি চাপা দিয়ে আসে এবং মন্ত্রপুতর জল ওইখানে ছিটিয়ে দিয়ে আসে। সকল কাজ সম্পন্ন করে তারা সকলে বাসায় চলে আসে। বাসায় আসার পর মোটামুটি সবারই মন খারাপ ছিল, কান্নাকাটি করছে যে দুইটা বাচ্চা হলো, একটা জীবিত আর একটা মৃত। যে বাচ্চাটা জীবিত ছিল সেই বাচ্চাটার যেদিন 7 দিন বয়স সেদিন সুদীপ বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে যায়। আসলে বাচ্চাটা অনেক কান্নাকাটি করছিল তাই বাচ্চাটাকে শান্ত করার জন্য বাইরে যায়।
সুদীপ বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে যাওয়ার পর অনেকক্ষণ হয়ে যায় আর বাড়ি ফিরে না। এদিকে পরিবার তো চিন্তায় অস্থির, চারদিকে খোঁজা শুরু হয়, কিন্তু না, সুদীপের সন্ধান তো আর মেলে না। মোটামুটি 3 দিন কোনো খোঁজ খবর নাই, কেউ জানে না কোথায়। সুদীপেরও কোনো খবর নাই, বাচ্চাটারও কোনো খবর নাই। সবার মধ্যে একটা কানা ঘোষা চলতে থাকে যে বাচ্চাকে নিয়ে সুদীপ গেল কই। তখন সুদীপের যেই মামা, মানে যিনি আমাকে ঘটনা বলেছেন, সুদীপের মার মারফত জানতে পারে সুদীপের বাচ্চা হওয়ার দিন সুদীপের বউ যা যা দেখেছে বলেছে তা সকলের কাছে বলতে থাকে। পরে সুদীপের বউ বলে যে সুদীপ একদিন আমাকে 2টা শূকরের হাড় এনে দিয়েছিল, আর এরকম স্বপ্ন আমি দেখতাম। সুদীপ এসব আপনাদের বলতে নিষেধ করত। পরে সবকিছু ডিটেলস তাদের বলা হলো। পরে সুদীপের মামা বুঝতে পারে যে সুদীপ হয়তো তন্ত্র সাধনায় করছে, এটার জন্য হয়তো সুদীপ বাচ্চা নিয়ে গেছে। সবাই তো হাই হুতাশ করে মোটামুটি পাগল প্রায়। তো সুদীপের যে বন্ধুর মাধ্যমে সুদীপ পাহাড়ের তান্ত্রিকের কাছে যেত, সেই বন্ধুর খোঁজ করা হয়। পরে ওই ছেলেকে নিয়ে সুদীপের মামা, সুদীপের 2 কাকাতো ভাই, পুলিশ আর গ্রামের কয়েকজন মিলে সেখানে যায়। যেহেতু মিসিং ছিল সুদীপ, তাই পুলিশে জিডি করা হয়েছিল। ওরা সবাই মিলে সেই তান্ত্রিক যে পাহাড়ে থাকতো সেই পাহাড়ে যায়। সেখানে যাওয়ার পর তারা একটা ছোট ছনের বা ঘর দিয়ে বানানো একটা ছোট্ট কুটির দেখতে পায়। দেখে সেই কুটির দরজাটা বাইরে থেকে আটকানো, বিকট গন্ধ আসছিল ভেতর থেকে। যেহেতু আশপাশটা অনেকটা নির্জন, কোনো মানুষজন যায় না সচরাচর, তান্ত্রিক থাকে, এইটা শুনে তো আর যাওয়া যায় না। পরে ওনারা ঘরে যাওয়ার পর দেখে সুদীপ বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে, তার জ্ঞান নেই, শরীরে মারের দাগ। আর সুদীপের যে বাচ্চাটা, সেই বাচ্চাটার বডিটা পড়ে আছে একটা পাথরের পাশে, কিন্তু মাথাটা নাই। সুদীপের বাচ্চার মাথাও নাই, সেই তান্ত্রিকও নাই। সবাই ভাবে যে এই তান্ত্রিকের পাল্লায় পড়ে সুদীপ তার বাচ্চাটাকে কোনোভাবে বলি দিয়ে দিয়েছে। পুলিশ সবকিছু দেখলো, বডি আর আলামত নিজ হাতে নিল। তবে তারা যখন সেই ঘর থেকে বের হতে যাবে, তখন তারা দেখে একটা কোনায় কিছু একটা পেঁচানো। যেহেতু 3 দিন পর তারা ওই ঘরটায় ঢুকেছে, বিশ্রী একটা গন্ধে তারা থাকতে পারছিল না। তারা বের হওয়ার সময় দেখে কিছু একটা উঁচুর মতো, ঢাকনার মতো একটা দিয়ে ঢাকা। সুদীপের মামা ওইটা গিয়ে সরায়, আর তখন দেখে ওইখানে আরেকটা বাচ্চা। আর এইটা সেই বাচ্চা যেটাকে 1 সপ্তাহ আগে তারা মাটি চাপা দিয়ে এসেছিল, তার মামা সহ। আর এখানে সেই বাচ্চাটাও পড়া। এই বাচ্চাটার সেম বডি আছে, মাথা নেই। পুলিশ সেটাও নেয়। সুদীপ যেহেতু জীবিত ছিল, তারা সুদীপকে হাসপাতালে ভর্তি করায় এবং বাচ্চা দুটো নিয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। 2-3 দিন 3 দিন 4 দিন করে এরকম করে ঠিক 1 সপ্তাহ পর সুদীপের জ্ঞান আসে। জ্ঞান ফেরার পর সুদীপ হাওয়া করে কান্না করতে থাকে, সবাইকে সবকিছু বলে। পুলিশ জবানবন্দি রেকর্ড করে। সুদীপ বলে যে আমি ওই তান্ত্রিকের কাছে যেতাম, বিভিন্ন সময় কিছু সাধনা করতাম। আমাকে প্রথমে 2টা কবুতরের মাথা কেটে নিয়ে যেতে বলে, আমি নিয়ে গিয়েছিলাম। এরপর তার সাথে কাজ করতে করতে বিভিন্ন সময় বিভিন্ন প্রাণীর মাথা, শরীরের বিভিন্ন অংশ বা হাড় আমি জোগাড় করে দিতাম। তার বিনিময়ে তিনি আমাকে কিছু তন্ত্রমন্ত্র শিখাতেন। আর যে সকল জিনিস আমি শিখতাম, সেই সকল জিনিসগুলো আমি প্রায় আয়ত্ত করে ফেলেছিলাম। একদিন সে আমাকে বলল যে এগুলো দিয়ে কিছু হবে না, তুই ভালো কিছু পাইতে চাইলে, দুনিয়ার রাজ করতে চাইলে তোর নিজের সবচেয়ে প্রিয় জিনিস দিতে হবে। তখন সুদীপ বলে আমি যে কোনো কিছু দিতে প্রস্তুত। তান্ত্রিক বলে আমি ভাবছিলাম তোকে আমি শিখাবো, কিন্তু তুই তো এই কাজ করতে পারবি না। সুদীপ বলে পারবো না মানে কি? পারবো, আপনি বলেই দেখেন, আমি দুনিয়ার যে কোনো কাজ করার জন্য সবকিছু করতে পারবো। তান্ত্রিক বলে তুই তো বিয়ে করেছিস, তুই আর তোর বউ মিলে দেখ সন্তান হয় কিনা তোদের। যদি তোরা একটা সন্তান দিতে পারিস, তাহলে আমি তোকে এমন কিছু দিব যাতে তুই পুরো পৃথিবীর শক্তিমান থাকবি। তান্ত্রিকের মুখ থেকে এসব কথা শুনে সুদীপ প্রায় গলে যায়, লোভের মধ্যে পড়ে। লোভে তান্ত্রিকের সব কথাই সে মেনে নেয়। একবার এমন হয়েছে যে কিছু মানুষের লাশে কেটে নিয়ে গেছে, হাতের বিভিন্ন অংশ, মাথার অংশ কেটে নিয়ে গেছে, 2-3টা, যখন যেটা পেরেছে। যখন তান্ত্রিক বলে তোর নিজের সন্তান দিতে হবে, সুদীপ ভাবে এটা কোনো ব্যাপারই না। সন্তানের বিনিময়ে যদি দুনিয়ার রাজ করতে পারে তাহলে সেটাই ভালো। সুদীপ বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করে। একসময় সুদীপের বউ কনসিভ করে। সুদীপের বউ যখন প্রেগনেন্ট হয়, সুদীপ খুশি। 6 মাস যখন যায়, সুদীপের বউকে যখন ভয় দেখাতো, তখন নাকি ওই তান্ত্রিক সেই অপদেবতাকে দিয়ে সুদীপের বউকে ভয় দেখাতো। আর এই তান্ত্রিক সব কিছু উৎসর্গ করতো ওই অপদেবতাকে, আর এই কাজগুলো সেই অপদেবতা করত।
একটা সময় যখন বাচ্চাগুলো তো হয়, তখন আমি নিজ হাতে সেই মরা বাচ্চাটা নিয়ে যাই তান্ত্রিকের কাছে। নেওয়ার পর সেই বাচ্চাটাকে আমি তান্ত্রিকের হাতে দিই। তখন সেই তান্ত্রিক সেই মরা বাচ্চাটাকে কাটতে বলে। আমি বাবা হয়ে সেই মরা বাচ্চার মাথাটা কাটি। তখন আমার মধ্যে থেকে লোভ চলে যায়, আমি সেন্সে ফিরে আসি। আমি আমার বাচ্চার গলা কেটে ফেলি। কাটার পর সে আমাকে দিয়ে কিছু কাজ করায়। সে তার মতো রিচুয়াল করে, বডিটা ঘরেই থাকে। আমার তখন অনেক মায়া লাগতে থাকে। ছোট বাচ্চা, সেটা আমি কেটে ফেললাম বাবা হয়ে, তাও আমার নিজের সন্তান। পরে আবার ভাবলাম যে থাক, ও তো এমনিই মৃত জন্ম নিচ্ছে, ওর কাটলে আর কি হবে। তারপরের দিন তান্ত্রিক আবার বলে, তুই যদি তোর জীবিত সন্তানটা আনতে না পারিস, তাহলে তাকে যাকে উৎসর্গ করে তার রক্ত যদি অপদেবতার পায়ে না দিতে পারিস, তাহলে তুই এই কাজে পূর্ণতা লাভ করবে না। তোকে সাধনা দেওয়া যাবে না, তোকে বর দেওয়া যাবে না। সুদীপ কি করে, বাকি যে 4 দিন 5 দিন থাকে, খুব চিন্তা ভাবনা করে সেই 7 দিনের দিন বাচ্চাটাকে নিয়ে চলে যায়। সুদীপ নিজে বাচ্চাটাকে জবাই করে, বাচ্চাটার মাথাটা এক কোপে কাটে, কোনো একটা কিছুকে উৎসর্গ করে, সাথে সেই তান্ত্রিকটা সব প্রসেসিং করে। সব রিচুয়াল শেষ করার পর সেই তান্ত্রিকটা সুদীপকে বলে, তুই এখন অনেক ক্লান্ত, আর যেহেতু রিচুয়ালগুলোর মাধ্যম মধ্যরাতে করে, তাই তান্ত্রিক বলে তুই বাসায় যা বিশ্রাম নে। 3 দিন ধরে সুদীপ ওখানে থাকে। পরে তান্ত্রিক তাকে একটা পানি দেয় আর বলে যে, নে তুই এই পানিটা খা, এই পানিটা খেলে তোর মন্ত্র সব মুখস্থ থাকবে, তুই বুঝতে পারবি, তুই নিজের মধ্যে একটা শক্তি পাবি। এইসব বলার পর সুদীপ 7-5 না ভেবে পানিটা খেয়ে ফেলে। ওর মধ্যে আরেকটা সেন্স কাজ করে, আমি আমার সন্তানটা মেরে ফেলেছি, 2টা সন্তান। সুদীপ যে কাজগুলো করেছে, ওর মধ্যে কোনো অনুতপ্ত অনুশোচনা কিছুই ছিল না, বরং শক্তি পাবার আশায় নেশায় এতটাই পেয়ে বসে যে সঠিক ভুল বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলে। পরে তান্ত্রিকের কথা অনুযায়ী সে বিশ্বাস করে পানিটা খায়। খাওয়ার পর সুদীপের এতটুকু মনে আছে ওর মাতাল মাতাল লাগছে, পরে আর কিছু মনে নেই। পরে তান্ত্রিক তাকে এভাবে বেঁধে রেখে চলে যায়। সুদীপকে বাসায় নিয়ে আসা হয়, যেহেতু ঘটনা জানাজানি হয়, পুলিশও জেনে গেছে। ওই ঘটনা সবাই শুনে ঘটনাটা একটু সুস্থ হলে সুদীপকে পুলিশ ধরে নিয়ে যায়। সুদীপ এখনও জেলে, তাকে এখনও রিলিজ দেওয়া হয়নি। এটাই ছিল ঘটনা। তান্ত্রিকের ফাঁদে পা দিয়ে সুদীপ তার বাচ্চাগুলো হারায়। সুদীপ আর আজকে এই অবস্থা। সুদীপের বউ তাকে ডিভোর্স দিয়ে দেয় তার এই কাজের জন্য। কিন্তু এই যে সুদীপ কাজটা করলো, সে আসলে কি পেল? সামান্য কিছু লোভের কারণে তার জীবনটা এলোমেলো হয়ে গেল। এটাই হচ্ছে শয়তানের প্ররোচনা, আপনার জীবনটাকে এলোমেলো করে দেওয়ার জন্য। মার্জি আপুকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন, এবং আপনার অডিয়েন্সরাও অবশ্যই ভালো আছে বলে আমি আশা রাখতেছি। আজকে আমি আপনাদের জন্য একটা অদ্ভুত, রহস্যময় এবং ভীতিকর ঘটনা শেয়ার করব, যা ইতিপূর্বে কখনোই শোনেননি। এই গল্পটি শুনতে বসার সময় আপনাদের রোমাঞ্চের অনুভূতি হয়তো দম বন্ধ করে দেবে, হাড় কাঁপানো মুহূর্ত আসবে, আর কিছুক্ষণের জন্য নিঃশ্বাসও থেমে যেতে পারে। তাই কানের কাছে কান ধরুন, অর্থাৎ হেডফোনটা পরে নেন, চোখ কিছুটা খোলা রাখুন, আর যদি সম্ভব হয় হালকা আলো বা অন্ধকারে বসে গল্পটি শুনুন। কারণ আজকের গল্প আপনাকে এমন এক অচেনা অদ্ভুত জগতে নিয়ে যাবে, যা আপনি কখনো দেখেননি বা কল্পনা করেননি। আমি চাই আপনি নিজেকে কল্পনা করুন সেই পরিস্থিতিতে, রাতের নিঃশব্দতার চারপাশে হাওয়া হালকা বাতাসের মতো বইছে, চারপাশে শুধু অন্ধকার, আর কোথাও দূরে ভেসে আসছে অদ্ভুত রহস্যময় শব্দ। শোনেন কি? ঠিক সেই সময় আমরা প্রবেশ করব আজকের গল্পের ভেতরে। আপনি হয়তো ভাবতেছেন, এটি কি শুধু কল্পনা, নাকি গল্প, নাকি সত্যিই ঘটেছে? বন্ধুরা, আজকের গল্পটি এমন কিছু যা শোনার পর হয়তো আপনি নিজের চারপাশ আরো সতর্কভাবে দেখবেন। এবং হ্যাঁ, মনে রাখুন, আমি যা বলছি সবটাই বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। তাহলে চোখ খোলা রাখুন, মন শান্ত রাখুন, কানের কাছে কান ধরুন, কারণ আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি সেই রহস্যময় ভয়ের জগতে, যেখানে অদ্ভুততা, রহস্য আর ভীতি একসাথে আপনাদের জন্য অপেক্ষা করছে। চলুন কথা না বাড়িয়ে আজকের ঘটনা শুরু করা যাক। বাংলার প্রত্যন্ত এলাকায় একটি পুরনো স্কুল ছিল, নিশিরপাড়া হাই স্কুল।
দিনে এখানে ক্লাস চলতো, কিন্তু রাতে স্কুলটা একদম পরিণত হতো অদ্ভুত সবচেয়ে বড় এক অন্ধকার কারাগারে। লোকজন বলতো 30 বছর আগে এখানে এক ছাত্রী আত্মহত্যা করেছিল। তার নাম ছিল নিশাত। ছাত্রীটি নাকি শেষ রাতে নিজের নাম রক্ত দিয়ে দেয়ালে লিখে রেখে যায়, আমি ফিরব। তার মৃত্যুর পর থেকে স্কুলে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। 2022 সালের শীত, 3 বন্ধু হৃদয়, সাজিদ, ইমন চ্যালেঞ্জ নিল যে রাতে 12টার সময় স্কুলে ঢুকে লাইভ ভিডিও করবে। গ্রামের সবাই তাদের থামালো। ওই স্কুলে রাতে ছায়া হাঁটে। নিশাত এখনও ডাক দেয়, কিন্তু 3 জন গ্রামবাসীর কথায় মজাক উড়িয়ে হাসলো। তাদের মনে হলো শুধু এগুলো গল্প মাত্র, বাস্তবে কোনো মিল নেই। তারা ঠিক করলো স্কুলের ভেতরে কমপক্ষে 1 ঘন্টা থাকবে। তখন রাত 12:16। তারা গেট দিয়ে ঢুকে পড়ল। গেটটা ঠেলে খোলার সময় একটা ক্যাচ পেচ শব্দ হলো, যেন অনেক দিন কেউ গেটটা ছুঁয়েও দেখেনি। স্কুলের মাঠে ঘাসে ভিজে আছে, তবুও কোথাও কুয়াশা নেই, কিন্তু বাতাসে হঠাৎ সর্দি এনে দেওয়া একটা আলাদা ঠান্ডা অনুভূতি। হৃদয় প্রথম ক্যামেরা অন করতেই নাইট ভিশন দেখা গেল একটা বেঞ্চে সাদা ড্রেস পরা কেউ বসে আছে। এত স্পষ্ট ছায়া, যেন মানুষই। তারা টর্চ মেরে দেখলো বেঞ্চ তো পুরোটাই খালি, বেঞ্চ তো কেউ বসে নেই। ইমন বলল, রাতের ছায়া এরকম হয়। কিন্তু 3 জন হাতেই কাঁপতে লাগলো। 1 নম্বর ক্লাসরুমে ঢুকতেই হাওয়ার মধ্যে একটা শব্দ এলো, হু, ঠিক যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে বা কান্নার আগে কাঁপছে। দেয়ালের কোনায় চক দিয়ে লেখা, চলে যাও আমার ঘর থেকে। কে লিখলো, কখন লিখলো? কেননা মাত্র 15 মিনিট আগেও এখানে কোনো লেখা ছিল না। হঠাৎ পেছন দিক থেকে একটা মেয়ে খুব ধীরে হাসলো, হি হি হি। তারা ঘুরে দাঁড়াতেই দেখলো মেয়েটি নেই, কিন্তু বেঞ্চের ওপর ধীরে ধীরে একটা লম্বা চুল নেমে আসছে, যেন কেউ সেখান থেকে সরে গেছে। প্রিন্সিপালের রুমে ঢুকতেই দরজা দিয়ে নিজে নিজে বন্ধ হয়ে গেল। ক্যামেরা দেখা গেল রুমের শেষ প্রান্তের জানালায় একটা মেয়ের মাথার ছায়া, চুল লম্বা, কিন্তু তার মুখ দেখা যায় না। হৃদয় ধীরে ধীরে কাছে গেলে ছায়াটা পেছনে ঘুরল। মুখ নেই, চোখ নেই, শুধু এক কালো ভূতের মুখ। তারপর ছায়াটা হঠাৎ দেয়ালের ভেতর ঢুকে গেল। সাজিদ চিৎকার দিল, এটা মানুষ না, এটা হলো সেই 30 বছর আগে মরে যাওয়া নিশাতের আত্মা। রাত তখন 1:02। যে স্কুলে 30 বছর ধরে বন্ধ, তার ঘন্টা হঠাৎ টিং টিং করে বাজতে শুরু করলো। ঘন্টার শব্দে বেঞ্চগুলো কাঁপতে লাগলো। ব্ল্যাকবোর্ডে চকের লেখা নিজে নিজে মুছে গেল। তারপর লেখা শুরু হলো, আমার সাথে এসো, ক্লাস শেষ হয়নি এখনো। ইমন দৌড়ে পালাতে দিতে চাইল, কেউ তার হাত চেপে ধরলো। হাতটা ঠান্ডা, বরফের মতো। ইমন চিৎকার করে বলে, আমাকে কেউ ধরে রাখছে, কেউ আছে রে? কিন্তু ক্যামেরায় কিছুই দেখা যাচ্ছে না, শুধু ইমনের হাত বাতাস চেপে ধরা। তারা পালাতে গিয়ে ভুল করে স্কুলের নিষিদ্ধ করিডোরে ঢুকে গেল। যে করিডোরের শেষে একটা লাল দরজা, লোকজন বলে নিশাতের ঘর। দরজাটা নিজে নিজে খুলে গেল। ভেতর থেকে একটা সাদা ছায়া বের হয়ে গেল। মেয়েটির লম্বা চুল মাটিতে টেনে যাচ্ছে, চোখ দুটি পুরো সাদা, আর তার মুখে কোনো ঠোঁট নেই, শুধু রক্তের দাগ। সে বলল, আমার গল্প তোরা শেষ করিস না কেন? তখন 3 বন্ধু বুঝলো এই স্কুলের গল্প আজও শেষ হয়নি। ছায়াটা ধীরে ধীরে উড়ে এসে তাদের চারপাশে ঘুরতে লাগলো। তোরা আর বের হতে পারবি না। হৃদয়ের ক্যামেরা পড়ে গেল। ফুটেজ শেষে দেখা যায় মেয়েটি ক্যামেরার সামনে এসে মাথা কাত করে তাকাচ্ছে। তারপর সব কিছু অন্ধকার।
পরদিন স্কুলে শুধু 3 জনের মোবাইল আর ক্যামেরা পাওয়া গেছে, কিন্তু 3 বন্ধুর আর কোনো চিহ্নই বা নামগন্ধও নেই। 3 বন্ধু নিখোঁজ হওয়ার পর গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল স্কুলটা ভেঙে ফেলবে। সকাল 10টায় মিস্ত্রি জামাল উদ্দিন হাতুড় মারতেই স্কুলের দেয়াল থেকে বের হয়ে গেল একটা অদ্ভুত গন্ধ। মিশে আছে পোড়া কাপড় আর পুরনো রক্তের গন্ধ। হাতুড়ি দ্বিতীয়বার মারতেই দেয়ালের ওপর থেকে ঝরে পড়ল একটা মেয়ের চুলের গোছা। জল ঝরছে ঠিক যেন সদ্য কাটা। জামাল ভয় পেয়ে পিছাতে চাইল। বাতাসে হালকা করে একটা ফিসফিস, থামো, এটা আমার ঘর। জামাল থর থর করে কাঁপতে লাগলো। তারপর সবাই দেখতে পেল জামালের চোখ উল্টে গেল আর সে মাটিতে পড়ে গেল। তার বুকের উপর নখ দিয়ে আঁচড় কাটার লেখা নিষাদ। গ্রামবাসী বুঝে গেল এই স্কুলটা ভাঙ্গাও যাবে না। সেই রাতে পুরো গ্রামে একটা অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। লোকজন দেখে ছাদের উপর দিয়ে লম্বা চুলওয়ালা মেয়ে ছায়া হাঁটছে। স্কুলের গেটে নিজে নিজে খুলছে। রাতে চারদিক ঘুরে বেড়ানোর বাচ্চাদের কান্না, আর রাস্তায় দাঁড়িয়ে থাকা সাদা পোশাকের মেয়েটি যার মুখ দেখা যায় না। এক বৃদ্ধ বলল, ও নিষাদ না, ও হচ্ছে ওর ছায়া। কারো মতে নিষাদ জীবিত মানুষ ছিল না, সে ছিল এক অদ্ভুত সত্তা যা মৃত্যুর পর আরও শক্তিশালী হয়ে উঠেছে। 3 বন্ধুর ক্যামেরা পুলিশ নিয়ে যায়। ফুটেজে 20 সেকেন্ডে যা দৃশ্য দেখা যায় সেটা পুরো গ্রামবাসীকে কাঁপিয়ে তোলে। করিডোর অন্ধকার, হৃদয় সাজেদ এমন দৌড়াচ্ছে। হঠাৎ পেছন থেকে একটা মেয়ের কণ্ঠ, থামো, তোদের ক্লাস তো এখন শুরু। তারপর নাইট ভিশন ক্যামেরা দেখা গেল একটা মেয়ের মুখ পুরো সাদা, চোখ দুটো কালো, মুখে কোনো ঠোঁট নেই। সে ক্যামেরা খুব কাছাকাছি এসে বলল, তোরা 3 জন থাকিস। তারপর ফুটেজ পুরোপুরিভাবে কালো হয়ে গেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ফুটেজের শেষে ফ্রেমে কোনোভাবে ব্যাকগ্রাউন্ড অডিওতে এমন সাজেদ হৃদয়ের শেষ চিৎকার ধরা পড়ে, ওরা নিও না, ওরা নিও না। আর তারপর সবাই চুপ, একদম স্তব্ধ হয়ে গেল। তো এই ছিল আমাদের ঘটনাটি। আশা করছি আপনাদের সকলের ঘটনা ভালো লাগছে, এবং যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যে চ্যানেল থেকে শুনলেন সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।